আচ্ছা, ক্লাসটা স্টার্ট করি। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা গেলে একটু আমাকে কনফার্ম করুন। স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। থ্যাংক ইউ। সো আজকের ডিসকাশনটা হচ্ছে বেসিকলি আপনাদের চ্যাপ্টার 3 এর যে ইনিশিয়াল ডিসকাশনটা আমরা করে এসেছিলাম রিগার্ডিং দ্য ফর্মুলাস। সো সেটারই কন্টিনিউয়েশন আসলে। সো আমরা যদি হচ্ছে আহ, একটু রেফার করি, যে কোনো একটা এক্সাম্পল আমরা নিয়ে রেফার করি, যে ধরেন ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের যেই আপনাদের ফর্মুলাটা আপনারা দেখে আসছেন, সেটা ছিল হচ্ছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা আমরা রেফার করছিলাম হচ্ছে বেসিকলি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন থেকে যেই ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দিচ্ছে। তো এটাকে আমি শর্টে বলতেছি অ্যাপ্রক্স ভ্যালু। এর পাশাপাশি আমরা জানি যে যেহেতু আমরা এখান থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছি, পুরো ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা পাচ্ছি না, তার মানে এখানে আমার এরর ইন্টিগ্রেটেড থাকবে। সো এরর যদি ইন্টিগ্রেটেড থাকে, তাহলে এরর পার্টটা আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের জন্য ছিল হচ্ছে এফ ডাবল প্রাইম অফ সাই ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এইচ। এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আপার বাউন্ড অফ ট্রাঙ্কেশন এরর। তো এটা হচ্ছে বেসিকলি ট্রাঙ্কেশন এররের ম্যাক্স ভ্যালুটা, আমি যদি শর্টকাটে বলি। তো আজকে আমরা যে জিনিসটা করব, যে এই ফর্মুলা রিলেটেড কিছু থিওরিটিক্যাল নলেজ আমাদের রিকোয়ার্ড। যেমন আমরা তো এখান থেকে ফর্মুলাটা এস্টাবলিশ করে ডিরেক্টলি ম্যাথে মুভ অন করি, বাট এই ফর্মুলার সাথে আমাদের কিছু থিওরি হচ্ছে আছে। তো সেই থিওরিটা কি? সেই থিওরিটা হচ্ছে মেইনলি আমাদের এই যে স্টেপ সাইজ যেটা, যেমন এইখানে আমরা অলরেডি জানি যে এই যে আমার ফর্মুলায় যে এইচ গুলো আছে, সো এই এইচ গুলো হচ্ছে বেসিক্যালি রেফার করতেছে স্টেপ সাইজ, বা আমরা এটার ডেফিনেশনটা দেখে আসছি যে ডিফারেন্স বিটুইন দি এক্স নোডস। সো এটার জন্য আমি শুরুতেই দেখবেন একটা পিডিএফ খুলে রেখেছিলাম। সো এখানে দেখেন টাইটেলটা আপনাদের পরিচিত লাগার কথা, সেটা হচ্ছে রাউন্ডিং এরর। সো রাউন্ডিং এরর এখানে কিভাবে আসতেছে? সো আমরা যদি আবার এই ফর্মুলাটাতে ব্যাক করি, সো এই পার্টটা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কেশন এররের সাথে রিলেটেড। সো আমাকে যদি কেউ আস্ক করে যে এখানে আসলে এরর আর স্টেপ সাইজের রিলেশনশিপটা কি, তাহলে আমার অ্যান্সারটা হবে ইন পার্সপেক্টিভ অফ ট্রাঙ্কেশন এরর, যে আমার এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এইচ, বা আমরা এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ ও বলতে পারি, কারণ আমরা জানি যে আমরা কিন্তু এররকে আসলে মড ভ্যালু নেই। সো এখানে আসলে দিন শেষে এটা বেসিক্যালি মিন করতেছে এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টেপ সাইজ। বাট এই যে অ্যাপ্রক্সিমেট যেই ভ্যালুটা, এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসলে তাহলে কিসের সাথে রিলেটেড? এটা তো ডেফিনেটলি ট্রাঙ্কেশন এররের সাথে রিলেটেড না, এটা আমরা এখান থেকে দেখেই বুঝতেছি। সো আমরা বলি যে আমাদের যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা যেটা পাচ্ছি, এইটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ রাউন্ডিং এরর। তো এই থিওরিটা একটু আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের রাউন্ডিং এরর রিলেটেড। ম্যাম, আপনার ভয়েসটা কেটে গেছিল অনেকক্ষণের জন্য। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি। আচ্ছা, হয়তো নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল মাঝখানে। আচ্ছা, তো যে পার্টটা মিস করছেন সেটা হচ্ছে যে আমি একটু রিপিট করি। আমাদের এই যে ইয়েলো বক্সের যে পার্টটা, এটাকে আমরা বলি ট্রাঙ্কেশন এররের ফর্মুলা। সো ট্রাঙ্কেশন এররের ফর্মুলাটার দিকে যদি তাকাই, তাহলে এখানে আমার স্টেপ সাইজ আর ট্রাঙ্কেশন এররের রিলেশনশিপটা হচ্ছে যে ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এইচ, বা ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। আপনি যদি এখানে মড ভ্যালু নিতেন তাহলে এটা আপনি বলতে পারতেন ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। তাহলে আমাদের এই ফর্মুলার মধ্যে কিন্তু আরেকটা পার্টও আছে, যেটা আমাকে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দিচ্ছে।
সো আমরা থিওরিটিক্যালি এটাকে ডিফাইন করি যে আমাদের যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা যেই পার্টটা থেকে পাচ্ছি, এটাকে আমি একটু রেড কালার বক্স দিয়ে যদি মার্ক করি, সো এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে রাউন্ডিং এররের সাথে অ্যাসোসিয়েটেড। সো এখান থেকে ফার্স্ট থিওরি হচ্ছে যে স্টেপ সাইজের ক্ষেত্রে ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আমার স্টেপ সাইজ, আর রাউন্ডিং এররের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু স্টেপ সাইজটা হচ্ছে আমার ডেনোমিনেটরে, তার মানে হচ্ছে আমার এররটাকে যদি আমি ডিফাইন করি তাহলে আমি লিখতে পারি যে রাউন্ডিং এরর, বা শর্টে আমি এটাকে যদি আর ই দিয়ে রেফার করি, সো রাউন্ডিং এরর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেপ সাইজ, সো 1/h। সো এইখানে আমি আবার চলে যাই পিডিএফটাতে চলে যাই, দেখেন এখানে যে ফর্মুলাটা নেওয়া হয়েছে এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের জন্য fx প্লাস এইচ মাইনাস fx মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h। এতটুক পার্ট থেকে কিন্তু আমরা কি বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাই, আর আমার হেডিংটা দেওয়া আছে কি রাউন্ডিং এরর। আমরা বলি যে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ রাউন্ডিং এরর। এরপর দেখেন কি লেখা আছে যে যত স্টেপ সাইজ ছোট হবে তত আমি বেটার রেজাল্ট পাবো। এটা কিভাবে ওয়ার্ক করতেছে, এটা যদি আমি এই ফর্মুলা দিকেই তাকাই, ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে যে আমি যত হচ্ছে ধরেন স্টেপ সাইজটাকে বাড়াবো তত হচ্ছে আমার এররটা কমবে। আর এই পার্টটাতে যদি আমি দেখি যখন ডিরেক্টলি প্রপোর্শনাল আসতেছে, যত আমি স্টেপ সাইজ বাড়াবো তত আমার এরর বাড়বে, তার মানে দুইটা কিন্তু ডিফারেন্ট। সো আমি এখানে আলাদা করে লিখি ট্রাঙ্কেশন এররের ক্ষেত্রে ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, তার মানে হচ্ছে যত স্টেপ সাইজ বাড়বে তত ট্রাঙ্কেশন এরর বাড়বে। রাউন্ডিং এররের ক্ষেত্রে জিনিসটা উল্টা, রাউন্ডিং এরর যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল টু এইচ, তার মানে যত আমি স্টেপ সাইজ বাড়াবো আমার রাউন্ডিং এরর তত হচ্ছে কমবে। তো আপনাদের বেসিকলি মনে রাখা লাগবে এতটুকু থিওরি, যে স্টেপ সাইজের সাথে ট্রাঙ্কেশন এরর আর রাউন্ডিং এররের কি রিলেশনশিপ। এটাকে আমি চাইলে আরো কিছু থিওরি দিয়ে ডিসকাস করতে পারি, যেমন হচ্ছে এখানে যেমন বলছে যে however if h is very small fx plus h and fx minus h will have similar values। সো আমরা যদি লস অফ সিগনিফিকেন্স এর কথা মনে করি যে আমার কাছাকাছি দুইটা ভ্যালু যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আমার রাউন্ডিং এরর বেড়ে যায়, লস অফ সিগনিফিকেন্স অকার করে, ওই জিনিসটাই দেখেন দুইটা লাইনে লেখা যে আমাদের in floating point chapter we learned about loss of significance when we subtract two numbers which are close to each other there are large error। তার মানে হচ্ছে যে h যত ছোট হবে বা h যত জিরোর কাছাকাছি যাবে fx প্লাস h আর fx মাইনাস h এর নাম্বার গুলো কাছাকাছি আসবে, সো দুইটা কাছাকাছি নাম্বারকে সাবট্রাক্ট করলে রাউন্ডিং এররটা আমার বেড়ে যাবে। সো রাউন্ডিং এরর বেড়ে যাওয়া কিন্তু আমার জন্য খুব একটা ভালো জিনিস না। সো আপনি যদি এত থিওরি না মনে রাখতে চান, আপনার জন্য ইজিয়ার ওয়ে হচ্ছে এই রিলেশনশিপটা মনে রাখার, যে যত স্টেপ সাইজ বাড়াবেন রাউন্ডিং এরর তত কমবে। তার মানে রাউন্ডিং এররের ক্ষেত্রে আমি যদি এটাকে ব্যাখ্যা করি, তো কত ড্রয়িং দিচ্ছে, আচ্ছা, তার মানে আমি এখানে যদি বেটার রেজাল্ট পেতে চাই তাহলে আমি হচ্ছে স্টেপ সাইজকে বাড়াবো, স্টেপ সাইজের মানে এক্স নোডের ডিফারেন্স গুলা বড় বড় নিব, তাহলে হচ্ছে আমার কি রাউন্ডিং এররটা কমে আসবে। বাট সিমিলারলি আবার কন্ট্রাডিকশন অকার করতেছে হচ্ছে আমার ট্রাঙ্কেশন এররের ক্ষেত্রে। তো এই কেসে আমার কি কাজ করা লাগবে, যে আমি স্টেপ সাইজ ছোট নিব, যত ছোট স্টেপ সাইজ নিব তত হচ্ছে আমার ট্রাঙ্কেশন এররটা কমবে। দেখেন একই ফর্মুলার মধ্যে কন্ট্রাডিক্টরি জিনিস কিন্তু অকার করতেছে। সো আমি যদি ফর্মুলাতে একবারে চলে যাই, মাঝখানে কিছু ডেরিভেশন আছে, এগুলো আপনাদের লাগবে না, সো আমি এই পার্টটা স্কিপ করতেছি। দেখেন এখানে চ্যাপ্টার 1 এর রেফারেন্স দেওয়া। সো আমাদের ফাইনালি লাগবে হচ্ছে এই যে এই ফর্মুলাটা f ট্রিপল প্রাইম অফ জাই ডিভাইডেড বাই 6 ইনটু h স্কয়ার প্লাস এই যে em যে নোটেশনটা দেওয়া, এটা বেসিক্যালি মেশিন এপসাইলন রেফার করতেছে, আর fx1 প্লাস h এটা মাইনাস fx1 মাইনাস h হবে ডিভাইডেড বাই 2h। সো আমি এতটুক জিনিস জাস্ট হচ্ছে আপনাদের যদি এক্সপ্লেন করি, দেখেন এখানে রাউন্ডিং এররের কেসে লেখা যে ছোট h নিলে এরর বাড়বে, রাউন্ডিং এরর বেড়ে যাবে যেহেতু h ডিনোমিনেটরে। আর ট্রাঙ্কেশন এররের ক্ষেত্রে
যত আমি ছোট এইচ নিব তত আমার এরর কমবে। তার মানে একই স্টেটমেন্টে কন্ট্রাডিকশন অকার করতেছে, একই ফর্মুলায় কন্ট্রাডিকশন অকার করতেছে। এক জায়গায় আমি স্টেপ সাইজ কমাইলে আমি রেজাল্ট বেটার পাচ্ছি, এক জায়গায় আমি স্টেপ সাইজ কমাইলে আমার উল্টাটা হচ্ছে, আমার এররটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি করবোটা কি? এই কেসে আমি করবোটা কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম, যেটা আইডেন্টিফাই করলাম। সো এখান থেকে আপনাদের CO1 টাইপের কোয়েশ্চেন করতে পারে, যে আপনাকে এরকম ভাবে আস্ক করতে পারে যে স্টেপ সাইজ বাড়াইলে সেটা রাউন্ডিং এরর আর ট্রাঙ্কেশন এররের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট ফেলতেছে। সো আপনার অ্যান্সারটা এরকম হওয়া উচিত যে আমি যদি স্টেপ সাইজ কমাই তাহলে আমার ট্রাঙ্কেশন এরর কমবে, বাট অন দা কন্ট্রারি আমি যদি স্টেপ সাইজ কমাই তাহলে হচ্ছে আমার রাউন্ডিং এরর বেড়ে যায়। সো এটা আমি পাশে লিখে রাখি যে আমি যদি স্টেপ সাইজ এখানে কমাতাম তাহলে হচ্ছে আমার রাউন্ডিং এররটা বেড়ে যায়। আবার আপনি এটাকে একটু ডিফারেন্টলিও হচ্ছে ডিসক্রাইব করতে পারতেন যে রাউন্ডিং এররের ক্ষেত্রে যত আমি স্টেপ সাইজ বাড়াচ্ছি রাউন্ডিং এরর কমতেছে, বাট অন দা কন্ট্রারি যত আমি স্টেপ সাইজ বাড়াচ্ছি তত হচ্ছে আমার ট্রাঙ্কেশন এরর বেড়ে যাচ্ছে। কোনোটাই কিন্তু আমার জন্য বেটার না। আমার জন্য রাউন্ডিং এরর বেড়ে যাওয়া বেটার না, আমার জন্য ট্রাঙ্কেশন এরর বেড়ে যাওয়া বেটার না। আমি সবসময় অপটিমাল কেসটা চাবো যে আমার ট্রাঙ্কেশন এররটা কমবে, আমার রাউন্ডিং এররটাও কমবে। বাট সেটা কিন্তু আমি স্টেপ সাইজ দিয়ে হ্যান্ডেল করতে পারতেছি না। দেখেন এক জায়গায় বাড়াইলে কমতেছে, আরেক জায়গায় কমাইলে বেড়ে যাচ্ছে। তো এরকম কন্ট্রাডিক্টরি কেসের জন্য যে জিনিসটা আমরা করি, আমরা হচ্ছে একটা গ্রাফিক্যাল মেথডের হেল্প নিই। সো আমি গ্রাফটা একটু আপনাদের এখানে আলাদা করে রাখি, কারণ এখানে স্ক্যান্ড ভার্সন, তো স্ক্যান্ড ভার্সনে আসলে আপনারা বুঝবেন না যে এখানে হচ্ছে কি। সো আমি এই গ্রাফটা যদি আলাদা করে রাখি, তো আমি এখানে বেসিকলি আঁকতেছি হচ্ছে এরর ভার্সেস এইচ গ্রাফ। সো এরর ভার্সেস এইচ গ্রাফ যদি আমি এখানে ড্র করি, আচ্ছা যেহেতু এখানে আমার ওয়াই এক্সিসে এরর নিচে, এক্স এক্সিসে এইচ নিচে, আমি একটু প্যারালাল রাখি এটার সাথে। তাহলে এখানে আমি এরর নিই, আর এই জায়গাটায় আমি তাহলে স্টেপ সাইজ নিই। সো এখন আমি এটাকে একটু গ্রাফিক্যালি ডিফাইন করার চেষ্টা করি। সো আমি ফার্স্ট কেসটা নিয়ে ডিল করি, সেটা হচ্ছে ট্রাঙ্কেশন এররের সাথে স্টেপ সাইজের রিলেশনশিপটা দেখেন ডিরেক্টলি প্রপোর্শনাল। যত স্টেপ সাইজ বাড়বে তত আমার ট্রাঙ্কেশন এরর বাড়বে। সো এটার গ্রাফটা যদি আমি হচ্ছে ড্র করতাম, যেটা আমি রেড কালার লাইনটা দিয়ে ড্র করতেছি, যে যত আমি স্টেপ সাইজ বাড়াচ্ছি তত আমার এরর বাড়তেছে, একদম ডিরেক্টলি প্রপোর্শনাল, যে এররের সাথে স্টেপ সাইজটা একদম ডিরেক্টলি বেড়ে যাচ্ছে। বাট অন দি আদার হ্যান্ড দেখেন, যত আমি হচ্ছে স্টেপ সাইজ বাড়াবো তত আমার রাউন্ডিং এরর কমবে। সো আমি যদি সেম এরর ভার্সেস এইচ এই গ্রাফটার মধ্যে রাউন্ডিং এরর আর স্টেপ সাইজের এটা আঁকতাম, তাহলে কিন্তু গ্রাফটা লিটারালি উল্টা আসতো। তার মানে হচ্ছে যত আমি হচ্ছে এখানে স্টেপ সাইজটা বাড়াবো তত আমার এররটা কমবে। দেখেন একদম উল্টা গ্রাফ আসলো। সো আমি যদি এটাকে লেবেল করি, রেডটা ছিল হচ্ছে আমার ট্রাঙ্কেশন এররের গ্রাফ, যেটা আমি টিই দিয়ে রেফার করতেছি, আর ইয়েলোটা হচ্ছে আমার রাউন্ডিং এররের গ্রাফ, যেটাকে আমি আর ই দিয়ে রেফার করতেছি। সো এই ফর্মুলায় যেহেতু এরকম কন্ট্রাডিকশন হচ্ছে, আমার এখন টার্গেটটা হচ্ছে যে টু সিলেক্ট সাচ আ এইচ বা এরকম একটা এইচ এর ভ্যালু আমার সিলেক্ট করা লাগবে, যেটাতে আমি এই যে যে প্রবলেমটাতে পড়তেছি এটাকে কিছুটা হলেও মিনিমাইজ করতে পারি। আমি কখনোই এই প্রবলেমটাকে কমপ্লিটলি মিনিমাইজ করতে পারবো না, কারণ এই সেম ফর্মুলাতে কন্ট্রাডিকশন যেহেতু আসতেছে, বাট আমি চেষ্টা করব যে আমি যাতে একটা অপটিমাল সলিউশন আমি রিচ করতে পারি, বা হচ্ছে এমন একটা এইচ এর ভ্যালু নিয়ে কাজ করতে পারি যেটাতে ট্রাঙ্কেশন এরর আর রাউন্ডিং এররের ভ্যালুটা এতটাও প্রবলেম আমার জন্য ক্রিয়েট করবে না। সো এই কেসে দেখেন এখানে মাঝে একটা গ্রাফ আছে, এই যে এরকম একটা মাঝে গ্রাফ দেখেন হচ্ছে উপরে ড্র করা, এটা কি? এটাকে বেসিক্যালি আমরা বলতেছি টোটাল এররের গ্রাফ। সো টোটাল এররটাকে আমি যদি ফর্মালি ডিফাইন করতে চাই, আমার টোটাল এররটা ইজ বেসিক্যালি দ্য সামেশন অফ রাউন্ডিং এরর আর হচ্ছে ট্রাঙ্কেশন এরর।
সো এটা কেন আমরা টোটাল এররকে কেন রাউন্ডিং এরর আর ট্রানকেশন এররের সামেশন বলতেছি, এটা যদি আমরা থিওরিটিক্যালি বুঝতে চাই তাহলে এটার ডেফিনেশনটা হচ্ছে যে আমরা জানি যে এরর আমার দুই কেসে আসতে পারে। আমরা চ্যাপ্টার 1-এ দেখে আসছিলাম যে এরর আমার ম্যান্টিসার কারণে আসতে পারে, আমরা যখন রাউন্ডিং এররের ম্যাথ গুলো দেখে আসতেছিলাম। সো আমি যদি একটু রাউন্ডিং এরর আপনাদের রিক্যাপ করি, তাহলে ধরেন যে আপনার কাছে একটা নাম্বার আছে 0.10011। এখন আমি আপনাকে ম্যান্টিসা 3 বিটের রেস্ট্রিকশন দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আপনি দিন শেষে এই পুরো নাম্বারটাকে নিয়ে কাজ করতে পারতেছেন না, আপনি এখান থেকে ম্যান্টিসা 3 পর্যন্ত কনসিডার করে একটা নাম্বার লাইন ড্র করে আপনি রাউন্ড করতেছিলেন। তো এই নাম্বারটাকে যদি আমি রাউন্ড করতাম তাহলে আমার আসতো হচ্ছে, আমি শর্টকাটটা এখানে ইউজ করার চেষ্টা করি তাহলে আপনাদের চ্যাপ্টার 1টাও রিভিশন হয়ে যাবে। সো এখানে আমাদের m+1 বিটটার দিকে যদি আমি তাকাই, m+1 বিট হচ্ছে আমার 1। সো আমার দিন শেষে এটা রাউন্ড হবে হচ্ছে নেক্সট নাম্বারটাতে, সো 0.101। তার মানে এই যে আমি যে পুরো নাম্বারটাকে নিয়ে কাজ করতে পারলাম না, একটা রাউন্ডেড ভ্যালুকে নিয়ে কাজ করতেছি, এখান থেকে কিন্তু আমার রাউন্ডিং এরর অকার করতেছে যে সবগুলো ডিজিট নিয়ে আমি কাজ করতে পারতেছি না। সিমিলারলি ট্রাঙ্কেশন এররটা কি, ধরেন আমার কাছে যদি একটা ফর্মুলা থাকে 1+2x² + 3x³ ধরেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফাংশনটা। এখন এখান থেকে ধরেন আমার কম্পিউটারের রেস্ট্রিকশনটা হচ্ছে যে সে অ্যাপ্রক্সিমেট করতে পারবে ডিগ্রি 2 পর্যন্ত। তার মানে আমি এই ফর্মুলা থেকে নিতে পারবো হচ্ছে 1+2x² পর্যন্ত। তো আমার বাদ যাচ্ছে কে, বাদ যাচ্ছে হচ্ছে 3x³ টার্মটা। সো দেখেন এরর কিন্তু এই দুইটা কারণেই হইতে পারে, যে একটা হচ্ছে আমার ম্যান্টিসা বিট বাদ চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে টার্ম বাদ চলে যাচ্ছে। এর ছাড়া কিন্তু এরর অকার করার কোনো ওয়ে নাই। তো এই কারণেই আমরা টোটাল এররের ডেফিনেশন যদি আপনাকে কেউ আস্ক করে ইন পার্সপেক্টিভ অফ নিউমেরিক্যাল মেথডস, আপনার অ্যান্সারটা হবে যে টোটাল এরর ইজ বেসিকলি দ্য সামেশন অফ রাউন্ডিং এরর আর ট্রাঙ্কেশন এরর। সো টোটাল এররের কার্ভটা যদি আমি ড্র করি, মানে এই দুইটা কার্ভকে যদি আপনি জয়েন করতেন তাহলে আপনি এরকম একটা গ্রাফ পেতেন। এই যে আমি মাত্র যে ব্লু কালার লাইনটা দিয়ে যে গ্রাফটা ড্র করলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে টোটাল এরর। এটার আমি ফুল ফর্মটাই লিখি, না হলে ট্রাঙ্কেশন এররের সাথে কনফিউজিং লাগে। সেটা হচ্ছে আমার টোটাল এররের কার্ভটা। এখন কথা হচ্ছে এই টোটাল এররের কার্ভটা দিয়ে আমি করবোটা কি, এটার মানে কাজটা কি। সো বেসিকলি আমরা যেই কাজটা চেষ্টা করি, আমাদের টার্গেটটা ভোলা যাবে না, আমাদের টার্গেটটা হচ্ছে টু ফাইন্ড দি অপটিমাল ভ্যালু অফ এইচ। এমন একটা স্টেপ সাইজ নিয়ে কাজ করা যেটাতে ট্রাঙ্কেশন এররটাও আমার রিডিউস হয়ে যাচ্ছে, আবার রাউন্ডিং এররটাও কিছুটা রিডিউস হয়ে যাচ্ছে। সো অপটিমাল ভ্যালু অফ এইচটা আমরা পাই হচ্ছে বেসিকলি এই গ্রাফটার একদম ইন্টারসেকশন পয়েন্টটাতে। ইন্টারসেকশন পয়েন্টটাকে যদি আমি মার্ক করি, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে মার্ক করতেছি, দেখেন টোটাল এরর আর এই ট্রাঙ্কেশন এরর আর রাউন্ডিং এররের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে এই মিনিমা জায়গাটায়, এই যে এই জায়গাটায় যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে মার্ক করলাম। So, এই জায়গার এইচ এর ভ্যালু নিয়ে যখন আমি কাজ করব, বা এইরকম একটা স্টেপ সাইজ নিয়ে যদি আমি কাজ করতে পারি, তাহলে এই যে আমার স্টেপ সাইজ বাড়লে ট্রাঙ্কেশন এরও বেড়ে যাচ্ছে, আবার স্টেপ সাইজ কমাইলে রাউন্ডিং এরও হচ্ছে বেড়ে যাচ্ছে, এই যে এরকম যে একটা প্রবলেমে আমরা পড়তেছি, এই প্রবলেমটা কিছুটা হইলেও রিডিউস করা যায়, নট কমপ্লিটলি, বাট কিছুটা হইলেও এই প্রবলেমটা রিডিউস করা যায়। তো এখানে ট্রাঙ্কেশন এররটাও একটা মানে অপটিমাল ভ্যালু নিতে পারি আমরা, রাউন্ডিং এররের ক্ষেত্রে একটা অপটিমাল ভ্যালু ই করি, মানে একটা কনসিডারেশন করতেছি যে এই এইচ এর ভ্যালুটা নিয়ে কাজ করলে আমার এই প্রবলেমটা কিছুটা হলেও রিজলভ হবে। সো এক্সাম সিনারিওতে আপনাকে কখনো বলবে না যে, আপনি ধরেন ম্যাথ করতেছেন, এখানে হঠাৎ করে আপনাকে বলবে না যে অপটিমাল ভ্যালু অফ এইচ কি আসতে পারে সেটা বের করেন, কারণ সেটার জন্য আপনাকে গ্রাফ ড্র করতে হবে, টোটাল এররের গ্রাফ ড্র করে এই মিনিমা পয়েন্টটা বের করতে হবে। সো এত হ্যাসেলের কাজ আপনাকে দিবে না, বাট আপনার থিওরিটা মনে রাখতে হবে যে স্টেপ সাইজের সাথে ট্রাঙ্কেশন এরর আর রাউন্ডিং এররের সম্পর্কটা কি, আর আমরা এই স্টেপ সাইজের অপটিমাল ভ্যালুটা কোন পয়েন্টটাতে পাচ্ছি। তার মানে আপনাদের মেইনলি এখান থেকে যদি আমি রেফার করি, এতটুকু থিওরি জাস্ট মনে রাখতে হবে। তো এই গ্রাফটা ইজ বেসিকলি আ সলিউশন
ফর দিস প্রবলেম, যে স্টেপ সাইজের জন্য যে রাউন্ডিং এরর বেড়ে যায় বা স্টেপ সাইজ কম নিলে যে কম এরর আসে, এই যে এরকম একটা কন্ট্রাডিক্টরি কেস আসতেছে, ওই কন্ট্রাডিকশনটাকে হ্যান্ডেল করার জন্য এই গ্রাফটা আমরা নিই। সো এটা হচ্ছে আমাদের থিওরি, আমরা এই ফর্মুলাটা দেখে আসি। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি স্টেপ সাইজের সাথে এই ফর্মুলার থিওরির বিষয়টা দেখলাম। সো এই পার্টটাতে কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এটা কিন্তু পুরোপুরি থিওরি, এখান থেকে কোনো ম্যাথ নাই বা এখান থেকে কোনো ডেরিভেশনের কিছু নাই, আপনাকে কোনো কিছু ডিরাইভ করেও আনতে হবে না, আপনাকে জাস্ট থিওরিটা বুঝতে হবে যে স্টেপ সাইজের সাথে কিভাবে দুইটা এরর জড়িত আর কোথা থেকে আমরা অপটিমাল ভ্যালু অফ এইচটা পাচ্ছি। এতটুকু জিনিস মনে রাখলে গুড এনাফ। তো কোয়েশ্চেন আছে আপনাদের কোনো, যারা ক্লাসে আছেন? এই পার্টটা থেকে থাকলে করতে পারেন, না হলে হচ্ছে আমি নেক্সট টপিকটাতে যাব। আমার একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। উপর ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের মধ্যে যখন আমরা ট্রানজিশন এররটা দেখাচ্ছিলেন, ওটা কি এফ এর উপর কি দুইটা মানে যে ট্রানজিশন এররটা দেখাচ্ছিলেন, জি এটা কি ডাবল ডিফারেন্সিয়েশন এমন হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল প্রাইম, ওই যে আমরা কষি থেকে পড়ে আসছি না, যে আমাদের fn+1 যেটা, এন এটা প্লাস তো, ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের মনে আছে। সো এই কেসে দেখেন, এটা কিন্তু কষি থেকেই আসে দিন শেষে। তো আপনাদেরকে যেহেতু আমি ডেরিভেশনটা দেখাইনি, বাট কোশ্চেনটা যেহেতু করছেন আমি এটা একটু এক্সপ্লেইন করি। তো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনে কিন্তু আমরা দুইটা নোড নিয়ে কাজ করি। সো দুইটা নোড নিয়ে যখন কাজ করি তখন কিন্তু ডিগ্রির ভ্যালু কত, n=1। সো আমি কিন্তু ফর্মুলাটা না মনে রাখতে পারলেও ডিরাইভ করে আনতে পারবো, তার মানে এখানে n এর ভ্যালু কত বলছে 1, সো 1+1 কত 2, সো f2 অফ xi ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমার কিন্তু এখানে দুইবারই ডিফারেন্সিয়েট করা লাগবে, এই কারণে আমি ডাবল প্রাইম দিছি। এখন কি বুঝতে পারছেন জিনিসটা, যিনি কোয়েশ্চেন ইয়েস করছিলেন? ম্যাম, থ্যাংক ইউ। তো আমাদের থিওরি এতটুকুই, এই থিওরির এর থেকে বেশি কিছু নাই। আপনাদের যদি মাঝখানের এই জিনিসগুলো আপনারা স্কিপ করতে পারেন, যে কিভাবে হচ্ছে এই যে আমার যে এখানে যে একটা মেশিন এপসাইলন টার্মটা ছিল এই ফর্মুলাটাতে, এটা কিভাবে আসতেছে এই জিনিসটাই উপরে ব্যাখ্যা আছে। আর এই ফর্মুলাটাতে একটা ছোট কারেকশন আছে, সেটা আপনারা অলরেডি দেখেই বুঝতেছেন যে এটা fx1+h মাইনাস fx1 - h ডিভাইডেড বাই 2h হবে। সো আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের পার্সপেক্টিভে, এখানে ব্যাখ্যা করা আছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের পার্সপেক্টিভে। এই জিনিসটা আপনাকে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের পার্সপেক্টিভেও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো এই জিনিসটা যদি আপনাকে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের পার্সপেক্টিভে জিজ্ঞেস করতো, এক্সাক্ট সেম জিনিসই কিন্তু। তো আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও কিন্তু ডেনোমিনেটরে ছিল কি এইচ, আর আমার ট্রাঙ্কেশন এরর পার্টে ছিল -h। সো ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের ডেফিনিশনটা এক্স্যাক্টলি সেম। সেন্ট্রালেরটা যদি আমি একটু আলাদা করে লিখি, এটাকে আমি ছোট করে যদি রেফার করি, তাহলে আমার ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার। এটা আমি কিভাবে পাচ্ছি, এই ফর্মুলাটাতে যদি তাকাই, f ট্রিপল প্রাইম অফ xi ডিভাইডেড বাই 6 ইন্টু এইচ স্কোয়ার। এই এইচ স্কোয়ারটা হচ্ছে কি আমার ট্রাঙ্কেশন এররের সাথে রিলেটেড। সো সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের জন্য ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার। সিমিলারলি রাউন্ডিং এরর এতক্ষণ ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ছিল 1/h এর প্রপোর্শনাল, এখন হচ্ছে 1/2h এর প্রপোর্শনাল। সো এটাও কিন্তু আমরা ফর্মুলা থেকেই দেখতে পারতেছি, ফর্মুলাতে আমার ডিনোমিনেটরে 2h। সো আপনাদের এখান থেকে এই জিনিসটা যে কোনো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের জন্যই ব্যাখ্যা করতে বলতে পারে। তিনটার এক্সপ্লেনেশন এক্স্যাক্টলি সেম, যে রাউন্ডিং এররে ইনভার্সলি প্রপোর্শনাল আর ট্রাঙ্কেশন এররে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টেপ সাইজ। ডেফিনেশনে কোনো ডিফারেন্স নেই, জাস্ট এখানে টার্মিনোলজি গুলাতে একটু ডিফারেন্স আছে। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে থিওরি ক্লাসে বলে আসছিলাম, যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের যে তিনটা মেথড আমরা পড়তেছি, ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন এন্ড হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন, এইটার মধ্যে আমাদের সবচেয়ে অ্যাকিউরেট রেজাল্ট যে মেথডটা থেকে আসে সেটা কিন্তু আসতেছিল ফ্রম সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। সো এই থিওরিটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে আসছিলাম। এটার এক্সাম্পল হিসাবে আমি বলছিলাম যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দুইটা নোড নিয়ে কাজ করি। সো এই কেসেও দুইটা নোড থাকে, এখানেও দুইটা নোড থাকে, বাট ইন কেস অফ সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন এখানে কিন্তু আমার তিনটা নোড নিয়ে আমরা কাজ করতেছি, তাই আমরা এখান থেকে সবচেয়ে অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি।
in comparison to the other two methods. এটাকে আমরা চাইলে স্টেপ সাইজ দিয়েও কিন্তু রেফার করতে পারি। যেমন স্টেপ সাইজ দিয়ে কিভাবে রেফার করতে পারি, সো আমি যদি এখানে ট্রাঙ্কেশন এররের পার্সপেক্টিভে আপনাদেরকে জিনিসটা দেখাই, তো ট্রাঙ্কেশন এরর was directly proportional to h in case of forward differentiation and backward differentiation. আর এখানে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখলাম যে ট্রাঙ্কেশন এরর is directly proportional to h স্কয়ার। সো ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা এখানে দুই কেসেই যত স্টেপ সাইজ কমাবো তত হচ্ছে আমার ট্রাঙ্কেশন এররটা কমবে, বাট সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে এইচ স্কোয়ার। তো আমি আমার ধরেন এক্সাম্পল হিসাবে এইচ এর ভ্যালু হচ্ছে 0.5 সাপোজ। সো আমি যদি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ট্রাঙ্কেশন এররটাকে করতাম, রেফার করতাম, তাহলে হচ্ছে আমার এখানে কি আসতো যে ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 0.5। কিন্তু দেখেন সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি আমি সেম জিনিসটা রেফার করতে চাই, তাহলে ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 0.5 হোল স্কোয়ার। সো 0.5 হোল স্কোয়ারের অ্যান্সারটা হচ্ছে কি 0.25। সো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে যে এক জায়গায় দেখেন 0.5 এর ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল, এক জায়গায় হচ্ছে 0.25 এর ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে এখানে কিন্তু স্টেপ সাইজটা আরো কমে যাচ্ছে। সো স্কোয়ার্ড টার্মে এটা কমে যাচ্ছে। তার মানে আমি যদি এই স্টেপ সাইজটাকে আরো কমাইতে পারতাম, ধরেন h টু দি পাওয়ার 4 এর ডিরেক্টলি প্রপোর্শনাল করতে পারতাম, তাহলে কি হতো ট্রাঙ্কেশন এরর would be directly proportional to 0.5 to the power 4। এটা যদি আমি বের করি ভ্যালুটা মোস্ট প্রবাবলি 0.625 আসবে। আমি তারপর একটু আপনাদের কনফার্ম করে বলি। 0.5 টু দি পাওয়ার 4, হ্যাঁ 0.0625। এই জিনিসটা কেন আরবিট্রারিলি বলতেছি এটার ব্যাখ্যাতেও আমি আসতেছি, এটার থিওরিটা আমাদের লাগবে ফর দি আপকামিং টপিক। সো দেখেন সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আপনি যত স্টেপ সাইজের পাওয়ারটা বাড়াতে পারতেছেন তত কিন্তু আপনার কি ট্রাঙ্কেশন এররটা কমে যাচ্ছে। সো আমি যদি এখানে h টু দি পাওয়ার 8 এর প্রপোর্শনাল নিতাম, দেখা যেত যে এখানে আমার ট্রাঙ্কেশন এররটা আরো কমে যেত। এখন অনেক সময় আপনারা কোয়েশ্চেন করেন যে মিস এটা তো ধরেন যে 1 এর থেকে নিচের স্টেপ সাইজ দেখে এরকম হচ্ছে, মানে 0.5 এর জন্য এটা অ্যাপ্লিকেবল হতে পারে, 0.25 এর জন্য এটা অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু এখানে যদি আপনি আহ, ধরেন স্টেপ সাইজটা 2 নিয়ে কাজ করতেন বা স্টেপ সাইজটা 4 নিয়ে কাজ করতেন, তখন কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল থাকতো না। সো এই জিনিসটা ট্রু, বাট আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি ছোট স্টেপ সাইজ নিয়ে কাজ করার। এটা কিন্তু ট্রাঙ্কেশন এররের ক্ষেত্রে লেখাও আছে যে যত ছোট এইচ নিয়ে কাজ করবেন তত এরর আমার কম আসবে। এই কারণে আমি ছোট এইচ এর পার্সপেক্টিভে আপনাদেরকে দেখাচ্ছি। স্টেপ সাইজ বড় হলে কি হবে ওই কেসটা আমি আপনাদেরকে দেখাই। তো আপনাদের টার্গেট থাকবে যে আপনি যদি ট্রাঙ্কেশন এরর কমাইতে চান জিনিস হতে, তাহলে আপনি স্টেপ সাইজ একদম কমাইতে থাকবেন। তো যত ছোট স্টেপ সাইজ নিয়ে আপনি কাজ করতে থাকবেন তত আপনার দেখবেন ট্রাঙ্কেশন এররটা কমে যাচ্ছে। এই থিওরিটা আপনারা চাইলে ট্রাঙ্কেশন এররের পার্সপেক্টিভেও বলতে পারেন যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ইট ওয়াজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, বাট ইন কেস অফ সেন্ট্রাল ডিফারেন্স ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার। এন্ড আমরা যদি এরকম একটা হাইপোথেটিক্যাল ছোট স্টেপ সাইজ নিয়ে কাজ করি, যত কমাবো ট্রাঙ্কেশন এররটাও তত কমতে থাকবে, যত স্টেপ সাইজ কমাবো তত ট্রাঙ্কেশন এরর কমতে থাকবে। এখন আমরা আসি আমাদের নেক্সট টপিকটা, কেন এই জিনিসটা আমি হঠাৎ করে ডিসকাস করলাম। তো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, নেমটা হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। তো রিচার্ডসন এক্সট্রাপোলেশনটা আই উড সে ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমরা যারা হচ্ছে টিউসডে সেকশনের, আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ডিসকাশনটা কালকের ক্লাস পর্যন্ত করব, আর যারা থার্সডে সেকশন থেকে জয়েন করছেন এটা হচ্ছে থার্সডেতে আমি ডিসকাস করবো বাকি পয়েন্টগুলো। সো আজকে জাস্ট আমি ইন্ট্রোডিউস করবো যে হোয়াট ইজ রিচার্ডসন এক্সট্রাপোলেশন, কিভাবে কাজ করতেছে, ডেরিভেশনটা কি। তো এই রিচার্ডসন এক্সট্রাপোলেশন টপিকটা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফ্রম চ্যাপ্টার 3। এটা বোথ ইন টার্মস অফ থিওরি বলতে পারেন, ইন টার্মস অফ ডেরিভেশন বলতে পারেন, ইন টার্মস অফ ম্যাথও বলতে পারেন। তো চ্যাপ্টার 3 আমরা স্টার্ট করার পর কিন্তু ওরকম কোনো রিগোরাস এখন পর্যন্ত
ডেরিভেশন দেখে আসিনি, মানে CO2 টাইপের ডেরিভেশন কিন্তু আমরা এখনো দেখিনি চ্যাপ্টার 3 পার্সপেক্টিভে, যেটা আমরা চ্যাপ্টার 1-2 পার্সপেক্টিভে দেখে আসছি। সো এই রিচার্ডসন এক্সট্রাপোলেশনের আন্ডারে একটা CO2 টাইপের একটা ডেরিভেশন আছে স্টেপ সাইজের সাথে রিলেটেড। তো ওইটাতেও আমরা আস্তে আস্তে আসতেছি। তো রিচার্ডসন এক্সট্রাপোলেশনটা কি আমরা যদি এখান থেকে দেখি, সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনের জন্য দেখেন শুরুতে যে ফর্মুলাটা লেখা আছে এটার সাথে আপনারা পরিচিত, dh equals fx1 plus h minus fx1 minus h divided by 2h। এই ফর্মুলাটা আপনারা জানেন অলরেডি, এটার ফর্মুলাটা হচ্ছে কি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটা। এখন কথা হচ্ছে যে রিচার্ডসনের আন্ডারে কেন সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটা লেখা। আমরা যে জিনিসটা ট্রাই করি, আমরা হচ্ছে যেহেতু তিনটা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মেথডের মধ্যে দেখলাম যে আমি সবচেয়ে অ্যাকিউরেট রেজাল্টটা পাচ্ছি হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স থেকে, তো আমার নেক্সট টার্গেটটা হচ্ছে যে আমি সেন্ট্রাল এরকম কোনো মেথডকে আমি ইন্ট্রোডিউস করতে পারি যেখানে সেন্ট্রাল ডিফারেন্সে যা না আমার হচ্ছে রেজাল্টটা দিচ্ছে তার থেকেও আমি আরো বেটার রেজাল্ট আমি অ্যাচিভ করার ট্রাই করতেছি। তো সেই বেটার রেজাল্ট অ্যাচিভ করার ট্রাই করার ওয়েটাই হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। তো রিচার্ডসন এক্সট্রাপোলেশন আমরা বেসিকলি দেখতেছি হচ্ছে যে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন থেকে তো আমরা জানি যে তিনটা মেথডের মধ্যে সবচেয়ে অ্যাকিউরেট রেজাল্টটা পাবো, বাট হাউএভার ইজ দেয়ার এনি ওয়ে যে আরো অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার। তো সেই মেথডের জন্য আমরা আমাদের ডিসকাশনটা শুরু করব রিচার্ডসন এক্সট্রাপোলেশনের আন্ডারে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা দিয়ে। তো এখানে দেখেন আমরা এতক্ষণ সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটাকে রেফার করে আসতেছিলাম এফ প্রাইম অফ এক্স দিয়ে, বাট এই জায়গাটায় দেখেন নোটেশনটা একটু ডিফারেন্ট। এখানে নোটেশনটা দিতে হচ্ছে ডিএইচ দিয়ে। তো মাথায় রাখবেন যে সেন্ট্রাল ডিফারেন্সের জন্য স্পেসিফিক্যালি একটা নোটেশন আছে, সেটা হচ্ছে আমরা এটাকে ডিএইচ দিয়েও রেফার করি। এটা কিন্তু জাস্ট সেন্ট্রাল ডিফারেন্সের জন্য ট্রু, দিস ইজ নট ট্রু ফর ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। আপনাকে কিন্তু ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ডের নোটেশন ডিএইচ দিয়ে রেফার করবেন না। তো এট এনি পয়েন্ট আপনি যদি ডিএইচ ইকুয়াল fx প্লাস এইচ মাইনাস fx মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h এটা দেখেন, তার মানে আপনি বুঝবেন সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটাকেই রেফার করতেছে। এখন আমরা এররটাকে আরো রিডিউস করার চেষ্টা করতেছি, বাট এররটাকে আরো রিডিউস করবো কিভাবে? তো আরো রিডিউস করার জন্য আমরা যেই কাজটা করি, আমি আপনাদের যদি মনে থাকে টেইলর সিরিজ যেই ডিসকাশনটা ছিল চ্যাপ্টার 2 তে, আমি কিন্তু টেইলর সিরিজের ডিসকাশনটা করিনি, কারণ হচ্ছে দিন শেষে আমার এখানে টেইলর সিরিজের ডিসকাশনটা লাগবে। সো আমরা এররটা রিডিউস করার ফার্স্ট যে স্টেপটা, সেই ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমি এই যে fx প্লাস এইচ যে পার্টটা আছে আর fx মাইনাস এইচ যে পার্টটা আছে, এই দুটা জিনিসকে আমি টেইলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করব। এই দুটা জিনিসকে আমি টেইলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করব। আমি দেখবেন এখন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে লিখে যাচ্ছি, তার মানে আপনাদের এক্সামে আসলে এইভাবেই কিন্তু ডেরিভেশনটা কন্টিনিউ করতে হবে। তো আপনারা যদি এট এনি পয়েন্ট কনফিউজ থাকেন যে স্টেপ কয়টা দেখাইতে হবে, তাহলে এই ভিডিওটা রেফার করলেই হবে যে আপনি স্টেপ কোনগুলা দেখাইতে হবে, কত মার্ক থাকে। তো ইউজুয়ালি ডেরিভেশন যত মার্কেরই আসুক না কেন, এই স্টেপ 1 এই যে আপনি এফএক্স প্লাস এইচ আর এফএক্স মাইনাস এইচ কে যে টেইলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করবেন, এটার জন্য কিন্তু মার্কস অ্যালোকেটেড আছে। তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। এখন টেইলর সিরিজ যদি আপনারা ভুলে যেয়ে থাকেন, ধরেন এটা আপনারা ম্যাথ 110 এ দেখে আসেন, তো টেইলর সিরিজ হচ্ছে যেই কোনো ফাংশনকে আমি হচ্ছে এক্সপ্যান্ড করি আপ টু ইনফাইনাইট সিরিজ অফ টার্মস। তার মানে আমরা জানি একটা ফাংশনকে কিন্তু ইনফাইনাইট সিরিজ অফ টার্মস দিয়ে এক্সপ্যান্ড করা যায়। এই যে আমার এক্সপ্যানশনটার একটা ওয়ে হচ্ছে টেইলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করাটা। তো এখন আপনাদের কি এখানে ইনফাইনাইট সিরিজ অফ টার্মস লিখতে হবে? ডেফিনেটলি না। এই ইনফাইনাইট সিরিজ অফ টার্মস কোথায় গিয়ে শেষ হবে এটার অ্যান্সারটা আমরা কেউই জানি না। সো আপনাদের এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনারা ফলো করে আপনাদের এক্সামে হেল্প হবে। যেমন এই fx প্লাস এইচ আর fx মাইনাস এইচ কে আপনি এক্সপ্যান্ড করবেন কত দূর, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সো দেখেন টেইলর সিরিজের আন্ডারে জেনারেল এক্সপ্যানশনটা লেখা fx ইকুয়াল fx নট প্লাস f1 অফ x নট
into x minus x naught plus f2 divided by 2 factorial into x naught into x minus x naught whole square এরপর ডট 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 দেওয়া। তার মানে আমি যদি একটা জেনারেল ফাংশন ধরেন fx একটা ফাংশনকে আমি টেলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করতাম, তাহলে আমার সিরিজ অফ সামেশনটা আসতো এরকম fx plus f prime of x into x minus x naught plus f double prime of x naught divided by 2 factorial into x minus x naught whole square. সো এটাকে আমি ইনফাইনাইট সিরিজ অফ টার্মস পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারতাম, বাট এই জায়গাটায় আমি জাস্ট হচ্ছে x minus x naught whole square টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করছি। এরপর সেন্টারিং এট x1 এই পার্টটা বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে যে আপনি তো জাস্ট fx কে এক্সপ্যান্ড করবেন না, আপনার কাজটা তো একটু ডিফারেন্ট। আপনার কাজটা হচ্ছে আপনি fx প্লাস h কে এক্সপ্যান্ড করবেন। তার মানে আপনার দিন শেষে এই x এর জায়গায় ইনপুট দিতে হবে হচ্ছে x প্লাস h কে। এরপর আপনি ওই টেইলর সিরিজের জেনারেল যে এক্সপ্যানশনটা আছে ওখানে জাস্ট যেখানে যেখানে x আছে দেখেন ওই জায়গাগুলোতে আমি কি করছি x প্লাস h বসায় দিছি। সো এই জায়গাটায় যদি আপনারা খেয়াল করেন fx এর জায়গায় বসাইছে fx1 প্লাস h, সো ইকুয়ালস হচ্ছে fx1 প্লাস f প্রাইম অফ x1 ইন্টু x1 প্লাস h মাইনাস x1। সো আমি এই পার্টটা একটু আপনাদেরকে স্মুথিং টুল দিয়ে রেফার করে বুঝাই, তাহলে একটু ইজিয়ার হয়। যেখানে তো দুটো এক্স আছে, সো কোন এক্স কোনটাকে রেফার করতেছে ওই পার্টটাকে বুঝাতে হবে। আমি এটা নিচে জাস্ট পেস্ট করে দেখাই আপনাদের। এখানেও অ্যানোটেট করে বোঝানো যাবে, নো প্রবলেম। সো এই জায়গাটায় খেয়াল করেন যে fx ইকুয়াল fx1 প্লাস f1 অফ x1 ইন্টু x মাইনাস x1 প্লাস f স্কোয়ার অফ x1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x মাইনাস x1 হোল স্কোয়ার। দুইটা x আছে, কোন x কাকে রেফার করতেছে এটা হচ্ছে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। তো এই জায়গাটায় এই যে যে এক্সটা যেটা আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করতেছি এটা হচ্ছে বেসিকলি আমার ইনপুটটা। আমরা পলিনোমিয়ালের কেসেও কিন্তু এই ইনপুট নিয়ে পড়ে আসি। তো এইখানে আমি ফাংশনে যেমন কোনো ইনপুট দিতে পারি, তো ওই ইনপুটটা রেফার করতেছে এক্স। তার মানে এই যে এখানে যে এক্স লেখা তারপর এই জায়গায় যে এক্স লেখা এগুলা বেসিক্যালি রেফার করতেছে আপনি ফাংশনের ইনপুটটা কি দিচ্ছেন। যেমন এই কেসে আমার ইনপুটটা হচ্ছে কি x1 প্লাস h। তো আপনাকে যদি ইনপুটটা আলাদা করে রেফার করতে বলে সেটা হচ্ছে আপনার বেসিক্যালি x1 প্লাস h। তাইলে এই বাকি এক্সটা কি, এই যে এই এক্সটা কি রেফার করতেছে, তাইলে এই x1 তারপর এখানে এই x1 তারপর এখানে এই x1 তারপর এই জায়গায় এই x1, সিমিলারলি এখানেও যদি আমি খেয়াল করি এই x1 তারপর এখানে এই x1 দেন হচ্ছে আমার এই জায়গায় x1। এটা কি রেফার করতেছে দিন শেষে, এটা রেফার করতেছে হচ্ছে আমার যে নোট পয়েন্ট গুলা থাকে একদম পলিনোমিয়ালের সাথে যদি আপনারা প্যারালালি চিন্তা করেন, আমি ফাংশন তো কিছু গিভেন নোট পয়েন্ট দিয়েই বানাবো দিন শেষে। সো এই যে আমার যে x1 গুলা এগুলা হচ্ছে যেই নোট গুলো দিয়ে আমি ফাংশনটাকে ডিফাইন করছি, এগুলো হচ্ছে নোডস এর ভ্যালু গুলা। তো x1 টা হচ্ছে আমার এখানে বেসিক্যালি নোডের ভ্যালু গুলা, আর এই যে আমার ইয়েলো কালার আন্ডারলাইন দিয়ে যে মার্ক করা এগুলা হচ্ছে আমার ইনপুটটা। সো আমি ফার্স্ট কেসটা যদি দেখি তাহলে x1 প্লাস h টা আমার কোন জায়গাগুলোতে বসবে যেখানে আমার ইনপুটটা নেওয়া হচ্ছে। যেমন এই x এর জায়গায় বসছে দেখেন x1 প্লাস h, এই x এর জায়গায় বসছে দেখেন এই x1 প্লাস h এন্ড সো অন। সো এটা আমি এক্সপ্যান্ড করছি কোন পর্যন্ত, fx1 plus f prime of x1 into h plus f square x1 divided by 2 factorial into h square plus f3 x1 divided by 3 factorial into h cube, f4 expand করছি, f5 expand করছি, and লাস্টে দেখেন লিখছি big O of h to the power 6। সো এক্সপ্যানশনটা আপনি কত দূর করবেন এটা কমপ্লিটলি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন যে আপনি এক্সপ্যানশনটা কোন পর্যন্ত দেখাবেন। জেনারেলি আমরা চেষ্টা করি লিস্ট h টু দি পাওয়ার 4 পর্যন্ত এক্সপ্যানশনটা দেখাই। এক্সাম সিনারিওর পার্সপেক্টিভে আমি কথা বলতেছি। তো আপনার জাস্ট আপনি এখান থেকে যদি h টু দি পাওয়ার 4 পর্যন্ত এক্সপ্যানশনটা দেখাইতে পারেন গুড এনাফ। সো এরপর দেখেন এই জায়গাতে এই বিগ অফ h টু দি পাওয়ার 6 টা কি রেফার করতেছে, দিস বেসিক্যালি মিন যে কোন
টার্ম গুলো ট্রাঙ্কেটেড হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি আলাদা করে এটাকে লিখি big O of h to the power 6, এটার মানে হচ্ছে যে আমার এক্সপ্যানশনটা তো বেসিকলি যেত ইনফাইনাইট টার্ম পর্যন্ত, কিন্তু আমি তো ইনফাইনাইট টার্ম পর্যন্ত এখানে লিখতেছি না, আমি লিখতেছি কোন পর্যন্ত, লিখতেছি হচ্ছে আমার h to the power 5 পর্যন্ত। তাহলে হচ্ছে আমার h to the power 5 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত যেই সিরিজ অফ টার্ম গুলো ছিল ওগুলাকে কিন্তু আমি লিখিনি। তো ওগুলাকে কি করলাম, ওগুলাকে আমি ট্রাঙ্কেট করে ফেলছি, মানে লেখাটা অ্যাভয়েড করছি। তো এতদিন আমরা কি করতাম, এতদিন আমরা যদি কোনো টার্ম না লিখতাম আমরা হচ্ছে ডট ডট দিয়ে যেতাম। যেমন ধরেন আমাদের নিয়মটা থাকতো যে আপনি h to the power 5 এর পরে যে টার্ম গুলো লিখতেছেন না ওগুলাকে ডট ডট দিয়ে রেফার করতেছেন। বাট এখানে নিয়মটা হচ্ছে যে আপনি যেই টার্ম গুলোকে ট্রাঙ্কেট করে ফেলতেছেন, যেখান থেকে আপনি লিখতেছেন না, যেমন আমি হচ্ছে এখানে h to the power 5 এর পর থেকে ইনফাইনাইট পর্যন্ত লিখতেছি না, ট্রাঙ্কেট করে ফেলতেছি। তো ওইটা লেখার নোটেশন হচ্ছে বিগ ও অফ h to the power 6। এটা কিন্তু আপনারা আবার ওই টাইম কমপ্লেক্সিটির সাথে মিলাই ফেলেন না, 221 এর যে টাইম কমপ্লেক্সিটি পড়ছেন, যে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, ওটার সাথে মিলায়েন না। এখানে এটা রেফার করতেছে যেই টার্ম গুলো আপনি লেখা অ্যাভয়েড করতেছেন, h to the power 6 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত আপনি লিখতেছেন না, তো ওইটাকে আপনি ট্রাঙ্কেট করলেন। তার মানে আপনি যদি ধরেন এক্সামে আপনি সাপোজ h to the power 4 পর্যন্ত এক্সপ্যানশনটা লিখছেন, তার মানে আপনার বিগোর মধ্যে আসবে হচ্ছে h to the power 5, কারণ আপনি h to the power 5 এর পর থেকে যে টার্ম গুলো ছিল টিল ইনফিনিটি ওগুলাকে আপনি লেখেন না। তো এক্সামে জাস্ট দেখাবেন হচ্ছে আপনি h to the power 4 পর্যন্ত সাপোজ, আর এরপরে বাকি টার্ম গুলো ট্রাঙ্কেট করে ফেলবেন। এরপরে আমি সেকেন্ড পার্টটাতে যদি আসি, তো আমার দুইটা কাজ ছিল। তো এখানে আমার ফার্স্ট কাজটা ছিল হচ্ছে fx1 plus h কে টেলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করা, which I have already done। তো টেইলর সিরিজ থেকে আপনাদের জাস্ট এই এতটুকু ডিসকাশন জানলেই হবে যে ইন জেনারেল টেইলর সিরিজের এক্সটেনশনটা কেমন দেখতে হয়। আর আমি যদি একটা সার্টেন ইনপুট দিই, যেমন এখানে x প্লাস এইচ আর x মাইনাস এইচ যদি ইনপুট দিই, তাহলে আমার বেসিকলি সিরিজ অফ টার্মস গুলা কেমন দেখতে হবে এতটুকু জিনিস জানলেই জাস্ট এনাফ। এই পার্টটাতে আবার যদি যাই, তো নেক্সট ইনপুটটা হচ্ছে আমি x এর জায়গায় x1 মাইনাস h ইনপুট দিব। তার মানে এখানে যে x টা ছিল এই জায়গাটায় আমি x1 মাইনাস h টা ইনপুট দিচ্ছি। তো এটাও আমি যদি একটু স্মুথিং করে নিয়ে আসি, তো এখানে কাজটা হচ্ছে যে আমার ইনপুটটা এখন হয়ে যাচ্ছে বেসিকলি x1 মাইনাস h। সো যেই জায়গাগুলোতে আমার হচ্ছে এখানে x ছিল, যেই জায়গাগুলোতে এখানে আমার x ছিল ওই জায়গাগুলোতে বসে যাচ্ছে হচ্ছে x1 মাইনাস এইচ। এখানে কিন্তু সিম্পলিফাই করে অলরেডি লেখা, দেখেন আমি যদি এখানে একটা টার্ম জাস্ট আপনাদেরকে আলাদা করে বুঝাই, যেমন f1 of x1 into x minus x1, এতটুকু জিনিস জাস্ট আমি দেখাই। সো f1 of x1 into x minus x1, এই জায়গাটায় আমি ইনপুটটা দিব হচ্ছে কোন জায়গায়, এই এক্স এর জায়গায়। সো এক্স এর জায়গায় যদি আমি x1 মাইনাস এইচ ইনপুট দিই, তাহলে আমার কি আসতেছে x1 মাইনাস এইচ মাইনাস x1। সো এখান থেকে আমার x1 আর x1 কাটাকাটি চলে যায়, আমার থাকে জাস্ট f1 অফ x1 ইনটু মাইনাস এইচ। দেখেন এই জায়গায় এটাকে কিভাবে লিখছে, এখানে লিখছে হচ্ছে মাইনাস f1 অফ x1 ইন্টু এইচ। তার মানে এই যে মাইনাস এইচ এর জন্য যে সাইনটা আসতেছিল ওইটাকে সে বাইরে নিয়ে চলে যেত। তো এটাকে আপনি চাইলে এভাবেও লিখতে পারতেন f1 অফ x1 ইন্টু মাইনাস এইচ। তো এই জায়গাটায় আপনার এক্সামে যদি আপনি টাইম সেভ করতে চান, এখানে আমি কিছু শর্টকাট আপনাদেরকে বলে দিই, যে শর্টকাট গুলো ইউজ করলে আপনি হচ্ছে একটু টাইম সেভ করতে পারবেন। সেই শর্টকাটের মধ্যে ফার্স্ট শর্টকাটটা হচ্ছে যে x1 প্লাস এইচ এর এক্সটেনশনটা আপনি লেখার পরে যে কাজটা করবেন, x1 মাইনাস এইচ এর ক্ষেত্রে আপনাকে এরকম ভাঙা লাগবে না। আপনি জাস্ট মনে রাখবেন যেই জায়গাগুলোতে এইচ এর পাওয়ারটা অড, এটা হচ্ছে শর্টকাট যেটা আপনি এক্সামের জন্য মনে রাখতে পারেন।
যেই জায়গায় এইচ এর পাওয়ার গুলা অড, যেমন এই ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এইচ এখানে অড পাওয়ার, এই জায়গায় অড পাওয়ার, এই জায়গায় অড পাওয়ার। তো অড পাওয়ারের ক্ষেত্রে আমার সাইনটা বসতেছে নেগেটিভ। তো আপনাদের এক্সামে যেটা করতে পারেন, x1 প্লাস এইচ এর এক্সপ্যানশনটা লিখে x1 মাইনাস এইচ এর এক্সপ্যানশনটা লেখার আগে জাস্ট যেখানে যেখানে এইচ এর পাওয়ারটা অড, যেমন এই জায়গাটায় অড পাওয়ার, এই জায়গায় অড পাওয়ার, এই জায়গায় অড পাওয়ার, তো ওগুলার আগে জাস্ট হচ্ছে আপনি নেগেটিভ সাইনটা বসাই দিবেন। এই জায়গাটায় দেখেন এখানে একটা নেগেটিভ সাইন বসাইছি, এই জায়গায় একটা নেগেটিভ সাইন বসাইছি, এই জায়গায় একটা নেগেটিভ সাইন বসাইছি। এইভাবে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে কিন্তু আপনার টাইমটা অনেকটা সেভ হয়ে যাচ্ছে। আপনাকে দুইবার ইনপুট দিয়ে মানে বসায় এই জেনারেল এক্সপ্যানশনটা আনা লাগতেছে না। আপনি জাস্ট একটা এক্সপ্যান্ড করে বাকিটাতে এই শর্টকাটটা জাস্ট মনে রাখেন। তো এটা করলে আপনার একটু হয়তো 30 সেকেন্ড হলেও টাইমটা একটু সেভ হবে এখানে। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড এক্সপ্যানশনটা fx1 মাইনাস এইচ। এখন যে কাজটা করা হয়েছে সেকেন্ডে, তো আমরা কেন এটা করতেছি এটার এক্সপ্লেনেশন আমি একটু পরে আসতেছি, যে কেন আমরা হঠাৎ করে x1 প্লাস এইচ আর x1 মাইনাস এইচ কে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করতেছি, এটার এক্সপ্লেনেশনটা একটু পরেই আপনারা পেয়ে যাবেন। সো এরপর দেখেন যে কাজটা করছে, এই জায়গাটায় x1 প্লাস এইচ এর যে টেইলর সিরিজের এক্সপ্যানশনটা ছিল, মানে এই পুরো জিনিসটাকে হচ্ছে বসানো হয়েছে, অ্যান্ড fx1 মাইনাস এইচ এর যে ইন জেনারেল এক্সপ্যানশনটা ছিল সেটাকেও আমার ফর্মুলাতে বসানো হয়েছে। তো এই পার্টটাতে খেয়াল করেন কি লিখছে, dh ইকুয়ালস 1/2h, তার মানে হচ্ছে ফর্মুলা থেকে 1/2h পার্টটাকে কমন নিছে, 1/2h পার্টটাকে কমন নিয়ে তারপর হচ্ছে টেইলর সিরিজ গুলাকে বসায় দিছে। তো fx1 প্লাস এইচ এর টেইলর সিরিজের যেই নোটেশনটা ছিল সেটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেফার করছি, আর টেইলর সিরিজের জন্য fx1 মাইনাস এইচ এর যেই এক্সপ্যানশনটা ছিল সেটা 2 দিয়ে রেফার করছি। তো 1/2h কমন নিয়ে 1 মাইনাস 2 করলো, করার পরে আমার যে ফাইনাল যে জিনিসটা আসলো এটা আমি একটু স্নিপেট দিয়ে নিয়ে আসি। এই পার্টটাতে দেখেন, এই পার্টটাতে কি করছে, 1/2h টাকে কমন নিছে, আর এখানে হচ্ছে আপনার fx1 প্লাস এইচ এর টেইলর সিরিজ এক্সপ্যানশনটাকে লিখছিল, এন্ড এই 2 পার্টে হচ্ছে fx1 মাইনাস এইচ এর এক্সপ্যানশনটাকে লিখছে, লিখে দেন সিম্পলিফাই করছে। তো এখানে যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সনটা। তো সিম্পলিফাই করলে আসে 2 ইন্টু f1 ইন্টু x1 ইন্টু h প্লাস 2 ইন্টু f3 অফ x1 ইন্টু h কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু f5 ইন্টু x1 ইন্টু h টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস বিগো অফ h টু দি পাওয়ার 7। এটাতে আমি পরে আসতেছি, বাট এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আপনারা খেয়াল করেন, h স্কোয়ার টার্মটা সাবট্রাকশনের সময় চলে গেছে, h টু দি পাওয়ার 4 টার্মটা সাবট্রাকশনের সময় চলে গেছে, h টু দি পাওয়ার 6 টার্মটা সাবট্রাকশনের সময় চলে গেছে। সো দ্য সেকেন্ড শর্টকাট যেটা আপনারা মনে রাখতে পারেন সেটা হচ্ছে, আপনি যখন টেইলর সিরিজের এক্সপ্যানশন গুলোকে সাবট্রাক্ট করতেছেন তখন আপনার যে ইভেন টার্ম গুলা ছিল, যেমন h স্কোয়ার, h টু দি পাওয়ার 4 আর h টু দি পাওয়ার 6, এই টার্ম গুলো আপনার সাবট্রাক্ট হয়ে যাবে। সো আপনাকে কিন্তু ম্যানুয়ালি বসে বসে আপনি চাইলে সাবট্রাকশনটাও অ্যাভয়েড করে আপনি নিজেই ডিরেক্টলি এটা লিখতে পারেন, বাট আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে আপনি হচ্ছে দুইটা বসায় সিম্পলিফাইড ভার্সনটা বের করেন। এটা আপ টু ইউ, আপনি এক্সামে কিভাবে টাইম অপটিমাইজ করবেন। সো এরপর এখান থেকে যে কাজটা করছে, যে এই যে 1/2h পার্টটা যে কমন নিছিল, এখান থেকে এই 2 আর এই 2 কাটা দিয়ে দিছে, এই 2 কাটা দিয়ে দিছে, এই 2টাও কাটা চলে যায়, এন্ড এই h আর এই h টা কাটা চলে গেছে, এই h আর h কিউব কাটা গেলে থাকে হচ্ছে h স্কোয়ার, আর এই h আর h টু দি পাওয়ার 5 কাটা গেলে থাকে হচ্ছে h টু দি পাওয়ার 4, আর লাস্টের বিগো অফ h টু দি পাওয়ার 7 টার মানেটা কি, বিগো অফ h টু দি পাওয়ার 7 এর মানেটা হচ্ছে যে আপনার যেহেতু h টু দি পাওয়ার 6 মাইনাস h টু দি পাওয়ার 6 হয়ে বাদ চলে যাচ্ছে টেইলর সিরিজের টার্ম থেকে, সো h টু দি পাওয়ার 6 এর পর টার্মটা থাকে কি h টু দি পাওয়ার 7। তো h টু দি পাওয়ার 7 থেকে ইনফাইনাইট সিরিজ অফ টার্মটা আপনি লিখতেছেন না, এই কারণে এই জায়গায় আপনি বিগো অফ h টু দি পাওয়ার 7 লিখতেছেন। এই বিগো পার্টটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমরা বুঝাই যে কোন সিরিজ অফ টার্মস গুলো আমরা অ্যাভয়েড করতেছি লেখা।
তো এইখানেও দেখেন আমি যদি এই h আর হচ্ছে এই big of h to the power 7 এর এটা কাটাকাটি করি, থাকে হচ্ছে h to the power 6। সো সেকেন্ড লাইনে যেই পার্টটা লেখা হয়েছে সেটা হচ্ছে আমার কাটা যাওয়ার পর যেই এক্সপ্যানশনটা আসে। তো f prime of x1 plus f3 of x1 divided by 3 factorial into h square plus f5 of x1 divided by 5 factorial into h to the power 4 plus big O of h to the power 6। এখন দেখেন এখান থেকে কিন্তু আমরা কিছু জিনিস কিন্তু আমাদের কাছে ফ্যামিলিয়ার, যেমন f prime of x1, এই জায়গাটা থেকে আপনি পাচ্ছেন হচ্ছেন আপনার ভ্যালুটা। এটা এক্সাক্ট ভ্যালু না, এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, এখানে একটু ভুল আছে, এটা ই করে নিন। এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালুটা পাচ্ছেন, আর অ্যাপ্রক্স ভ্যালুর সাথে আপনি ইন্টিগ্রেটেড পাচ্ছেন হচ্ছেন এররটা। সো এই এররটাও আপনারা দেখছেন, এই এররটা হচ্ছে আপনার বেসিক্যালি ট্রাঙ্কেশন এররটা। তার মানে এই জিনিসটা কিন্তু আপনারা দেখে আসছেন। তো আমি আপনাদেরকে ওই জায়গাটাও রেফার করে দিচ্ছি যে আমরা কোথায় দেখে আসছি এই পার্টটা। তো এই ইকুয়েশনটা এন্ড আমরা এই যে শুরুর দিকে যে ইকুয়েশনটা দেখছিলাম, এই যে f triple prime of xi divided by 6 into h square plus x1 plus h minus fx1 minus h divided by 2h, এই পুরো ফর্মুলাটা এন্ড এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট। তার মানে f প্রাইম x আপনাকে দিচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু, যেটা আমরা সেন্ট্রাল ডিফারেন্স থেকে বের করতে পারি। আর এই যে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুর সাথে বাকি যেই টার্ম গুলো আসতেছে, এটা হচ্ছে কি যেই সিরিজ অফ টার্ম গুলো আমার বাদ চলে যাচ্ছে বা ট্রাঙ্কেশন এররটা। তো আমরা কিন্তু এখান থেকে আরেকটা থিওরিও মিলাইতে পারি, সেটা হচ্ছে আমি একটু আগে যে লিখে আসছিলাম যে ট্রাঙ্কেশন এরর is proportional to h square for central differentiation। দেখেন এই ফর্মুলাতে কিন্তু এই জিনিসটা ট্রু। তো এখান থেকে আপনাকে যদি বলে যে ট্রাঙ্কেশন এররের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কোন টার্মটা ফেলতেছে, অফকোর্স আমার h স্কোয়ার টার্মটা ফেলতেছে, তারপর ফেলবে h টু দি পাওয়ার 4 টার্মটা, তারপর ফেলবে h টু দি পাওয়ার 6 টার্মটা। তার মানে আমরা থিওরিটিক্যালি যে জিনিসটা পড়ে আসছি ওইটাও ট্রু। তো এখানে আমার ট্রাঙ্কেশন এরর ডিরেক্টলি প্রপোর্শনাল টু h স্কয়ার আসছে। এখন আমরা এক কষ্ট করে এক্সপ্যান্ড করে এই ইকুইভ্যালেন্ট জিনিসটা আনলাম, কারণ এখন থেকেই আমাদের মেইন কাজটা শুরু। তো আমাদের টার্গেটটা হচ্ছে এই টার্মটাকে বাদ দেওয়া, এই টার্মটাকে অমিট করা, বা এই ফর্মুলার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমার এখন গোলটা হচ্ছে f3 of x1 divided by 3 factorial into h square, এই টার্মটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমার কি হবে, লাভটা কি হবে, তখন আমার যেই টার্মটা আসতেছে সেটা আসবে হচ্ছে f prime of x1 plus f of 4, আমি যদি বাদ দিয়ে ফেলতে পারি। সো বাদ দেওয়ার জন্য এরপর আমার আসবে হচ্ছে, সরি f4 না, এটা হচ্ছে f3 into x1 into h to the power 4 divided by 3 factorial plus হচ্ছে আমার f5 of x1 into x1 divided by 5 factorial into হচ্ছে h to the power, সরি এখানে একটু ভুল করছি আমি, এটা h স্কোয়ার, এটা হচ্ছে h স্কোয়ার, আর এটা হচ্ছে h to the power 4। আমি বিগো টার্মটা না লিখি, বিগো টার্মটা খুব একটা ইকুইভ্যালেন্স নাই, যেগুলা টার্ম গুলো আমি অ্যাভয়েড করতেছি ওইটা আমি নাই লিখলাম। তো এখন আমার কাজটা হচ্ছে এই টার্মটা আমি বাদ দিয়ে দিব। তো এই টার্মটা বাদ দিয়ে দিলে এই টার্মটা তো বাদ এমনি এমনি হয়ে যাবে না, আমরা একটা মেথড ইউজ করবো বাদ দেওয়ার জন্য। তো এটা যদি আমি বাদ দিতে পারি তাহলে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে নেক্সট লাইনে আমি লিখতেছি, সেটা হচ্ছে f প্রাইম অফ x1 প্লাস f of 5 into x1 divided by 5 factorial into h to the power 4। লাভটা কি হচ্ছে, লাভটা যদি আমরা এখানে দেখি, সো আগে আমার ট্রাঙ্কেশন এরর was directly proportional to h square,
বাট ইফ আই ক্যান রিমুভ দিস টার্ম, তাহলে আমার ট্রাঙ্কেশন এররটা এখন will be equal to বা will be directly proportional to h to the power 4. সো একটু আগে যে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাইলাম না, যখন আমি স্টেপ সাইজের সাথে রিলেশনটা বুঝাচ্ছিলাম, যে ধরেন h এর ভ্যালু হচ্ছে 0.5। সো এই কেসে আমার ট্রাঙ্কেশন এররটা কি will be directly proportional to 0.25, বাট আমি যদি এই টার্মটাকে বাদ দিয়ে ফেলতে পারি তাহলে আমার ট্রাঙ্কেশন এরর will be directly proportional to 0.0625। দেখেন ট্রাঙ্কেশন এরর আমি কমায় ফেলতে পারতেছি। সো আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশনের যে কাজটা করি, এই যে এতক্ষণ আমরা যে কষ্টটা করলাম, এই কষ্টর মানে মূল জিনিসটা হচ্ছে যে আমরা এখান থেকে এইচ স্কোয়ার টার্মটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। এটা বাদ দিলে লাভটা কি হবে, আমার ট্রাঙ্কেশন এররটাও কমে যাবে। তো আমি এইচ স্কোয়ার টার্মটাকে বাদ দিয়ে যে ফর্মুলাটা আনবো ওইটাই হচ্ছে মেইনলি আমি যে হেডিংটা আপনাদের এখানে দিয়েছিলাম, যে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলাটা আমরা হচ্ছে বের করব। সো কেউ যদি আপনাকে আস্ক করে ওয়াই ডু উই ইউজ রিচার্ডসন এক্সট্রাপোলেশন, তাহলে আপনার অ্যান্সারটা হবে, এটা কোথাও দেওয়া নাই। তো আপনারা যদি এটা ডেফিনেশন ওয়াইজ অ্যান্সার করতে চান, যে আমরা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের যেই ভ্যালুটা আছে সেটা থেকেও আমরা বেটার রেজাল্ট বের করার চেষ্টা করি। তো আমরা হচ্ছে we try to find better result। আমি যেহেতু হচ্ছে মাইক্রোসফট হোয়াইট বোর্ডে মাউস দিয়ে লিখতেছি, আমার হ্যান্ডরাইটিং এর অবস্থা একটু খারাপ হতে পারে, না বুঝলে বললেন। সো we try to find better result for central differentiation by using Richardson extrapolation। কিভাবে আমরা এটাকে বেটার রেজাল্টটা পাচ্ছি বা কিভাবে আমরা বেটার রেজাল্টটা পাওয়ার চেষ্টা করি, সেই বেটার রেজাল্টটা পাওয়ার চেষ্টা করার ওয়েটা হচ্ছে আমরা এইচ স্কোয়ার যে টার্মটা আছে সেই এইচ স্কোয়ার টার্মটাকে রিমুভ করে দিব। সো বাই ইউজিং রিচার্ডসন এক্সট্রাপোলেশন ওয়্যার উই রিমুভ দি এইচ স্কোয়ার টার্ম। সো ফর্মালি কখনো ডিফাইন করতে বলেন না, বাট যদি আপনাকে বলতো এই জিনিসটা, তাহলে হচ্ছে এইভাবে আপনি ডিফাইন করতে পারতেন। So where we remove h square term। এটাকে যদি আরো বেটার ভাবে আপনি ডিফাইন করতে চান, যে h স্কোয়ার টার্মটা রিমুভ করলে কি লাভ হচ্ছে, লাভ হচ্ছে যে আমরা h স্কোয়ার টার্মটা যদি আমি রিমুভ করি তাহলে আমার বেসিকলি ট্রাঙ্কেশন এররটাও রিডিউস হয়ে যায়। সো একদম প্রপার ডেফিনেশন যদি চান তাহলে প্রপার ডেফিনেশন হচ্ছে ট্রাঙ্কেশন এররটাও রিডিউস হয়ে যায়। তো এখন কিন্তু আমার মেইন কাজটা শুরু হচ্ছে। তার মানে এতক্ষণ আমি যদি স্টেপ গুলো আপনাকে একটু বলি, যে আপনি একটু এই জিনিসটা ধরেন এক্সাম পার্সপেক্টিভে যদি জানতে চান, তাহলে আপনাদের টিল নাও কাজ হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলার মধ্যে fx1 প্লাস h আর fx1 মাইনাস h কে আপনি টেলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করবেন, দেন হোয়াট ইউ ডু ইজ সিম্পলিফিকেশনের কাজ। তো এই ইকুয়েশনে fx1 প্লাস h এর টেলর সিরিজে এক্সপ্যানশন বসাবেন, fx1 মাইনাস h এর টেলর সিরিজে এক্সপ্যানশন বসায় কাটাকাটি করে আপনি ফাইনালি এই অ্যান্সারটা পাবেন, f প্রাইম অফ x1 প্লাস f অফ x1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু h স্কয়ার প্লাস বাকি যে টার্মটা আছে। তো এরপর দেখেন আমি যে জিনিসটা বলছি এতক্ষণ, যে ওই জিনিসটাকে জাস্ট শর্টকাটে লেখা, যে এররের হচ্ছে ইজ অফ অর্ডার h স্কয়ার। অফ অর্ডার h স্কয়ার মানে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু h স্কয়ার, কারণ h টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 6 টার্ম গুলো এরা লেস ডমিনেন্ট ইন দ্য ইকুয়েশন দেন h স্কয়ার। সো এখন আমরা এটাকে আরো কি বেটার করা যায় নাকি? সো বেটার করার মেথডটা আপনাদেরকে বলছি, যে h স্কয়ার টার্মটাকে আমি বাদ দিয়ে দিব। এখন বাদ দিব কিভাবে? বাদ তো আর আমি ইকুয়েশন থেকে তো কাটা দিয়ে দিলে তো আর বাদ চলে গেল না, এটাকে তো কোনোভাবে রিডিউস করতে হবে বা সরাই ফেলতে হবে। সো হোয়াট উই ইউজ ইজ, খুবই বেসিক একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশনের কনসেপ্ট ইউজ করি। সো এরপরের পার্টটাতে আমি আসি। সো আমি এই ইকুয়েশনটা নিয়ে আসি এখানে, জাস্ট ওখান থেকে রেফার করব। পার্টে আপনারা জাস্ট ফোকাস করেন। এতক্ষণ আপনারা যদি কাজটা করে থাকেন তাহলে এক্সপেনশনের পর আসতেছে f প্রাইম অফ x1 প্লাস f3 অফ x1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু h স্কয়ার
plus f5 of x1 divided by 5 factorial into h to the power 4 plus b4 of h to the power 6. সো আমার কাজটা হচ্ছে এই যে বক্স করা টার্মটাকে বাদ দেওয়া। সো বক্স করা টার্মটাকে বাদ দেওয়ার জন্য আমরা যেই কাজটা করি, আমরা সিমিলার একটা ইকুয়েশন এস্টাবলিশ করি, যাতে আমি কাটাকাটি করে বা সাইমালটেনিয়াস ইকুয়েশনে আমরা যেমন সাবট্রাকশন করে একটা টার্মকে বাদ দিতে পারি, ওই সেম কাজটা আমরা করতেছি। সো আমরা সিমিলার একটা ইকুয়েশন আমরা বানাবো, যেখানে স্টেপ সাইজটা এইচ এর জায়গায় আমরা নিচ্ছি হচ্ছে h/2। সো h/2 নিলে লাভটা কি হয় দেখেন, f প্রাইম অফ x1 এই পার্টটা তো ঠিকই থাকবে, এই h স্কোয়ার এর জায়গায় বসবে হচ্ছে h/2 হোল স্কোয়ার, এই h টু দি পাওয়ার 4 এর জায়গায় বসবে হচ্ছে h/2 টু দি পাওয়ার 4। আপনি চাইলে এখানে এটাকে এইভাবে লিখতে পারতেন h/2 টু দি পাওয়ার 6, বাট যেহেতু ট্রাঙ্কেটেড টার্ম সো ইট ডাজন্ট ম্যাটার। সো পরে দেখেন এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে they combination in such a way that h square term goes away so that we are left with h to the power 4। তার মানে আমি আমার স্টেপ সাইজটাকে রিপ্লেস করতেছি with another smaller step size, যাতে সিমিলার একটা ইকুয়েশন গঠন হয় এন্ড আমরা এই h স্কয়ার টার্মটাকে রিডিউস করে ফেলতে পারি। সো এটা একটু আগেই বলে দেই যে এই স্টেপ সাইজটা ক্যান বি এনিথিং, এটা যে h/2 হতে হবে নট নেসেসারি। আপনাকে অ্যাসেসমেন্টে এমনও বলতে পারে যে এখানে h/3 দিয়ে আপনি ইকুয়েশনটা এস্টাবলিশ করেন, বা h/4 দিয়ে আপনি ইকুয়েশনটা এস্টাবলিশ করেন, বা 3h/4 দিয়ে আপনি ইকুয়েশনটা এস্টাবলিশ করেন, বা h/5 দিয়ে আপনি ইকুয়েশনটা এস্টাবলিশ করেন। দিস ক্যান বি এনি কম্বিনেশন। আপনি যেভাবে কম্বিনেশনটা নিতে চান না কেন সেভাবেই নিতে পারবেন, বাট ইওর মেইন টার্গেট ইজ যাতে এই পুরো টার্মটা সরে যায়। আমরা ইন জেনারেল যেহেতু দেখতেছি, আমরা যেহেতু ডেরিভেশন দেখতেছি বা ইন জেনারেল কনসেপ্টটা দেখতেছি, তো তখন আমরা h/2 টাই ইউজ করি। সো আপনাকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে যে কোনো স্টেপ সাইজ বলে দিতে পারে। সো যদি আপনাকে বলে h/3 দিয়ে করতে, তাহলে আপনি এখানে h/2 এর জায়গায় বসাইতেন h/3, এই জায়গায়ও বসাইতেন h/3। এটা কেন বলতেছি, কারণ দেখবেন যে ফার্দার যে আপনাদের প্র্যাকটিস শিট আছে বা অ্যাসাইনমেন্ট শিট যেগুলো থাকবে, ওখানে দেখবেন এরকম ভ্যারিয়েবল স্টেপ সাইজ আছে, বা আপনাদের তো এই টপিকটা মিডেও মানে ইনক্লুডেড, তো মিডেও দেখতে পারেন যে একটা স্পেসিফিক স্টেপ সাইজ মেনশন আছে। তো এরপর কি করলাম, এরপর হচ্ছে আমি ডিএইচ একটা ইকুয়েশন ছিল, dh/2 দিয়ে আরেকটা ইকুয়েশন কি করলাম, এখন জাস্ট নর্মাল সাবট্রাকশন করব। দেখেন এখানে সাবট্রাকশন করছি, dh/2 মাইনাস dh। ফার্স্টে কেন 2 স্কোয়ারটা নিলাম, কারণ আমার টার্গেটটা হচ্ছে এই h স্কোয়ার টার্মটাকে কমপ্লিটলি রিমুভ করা। তো 2 স্কোয়ার নিলে লাভটা কি হয় দেখেন, 2 স্কোয়ার ইন্টু f প্রাইম অফ x1 মাইনাস, এটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখেন, নাহলে আপনারা বুঝবেন না। তো d1 of h equals f prime of x1 plus f3 of x1 divided by 3 factorial into h square plus f5 of x1 divided by 5 factorial into h to the power 4। আর বিগো টার্মটা এটা আমি লিখছি এখানে, যে টার্মগুলো আমি অ্যাভয়েড করতেছি লেখা, সো বিগো অফ ধরেন h টু দি পাওয়ার 6। এরপরে আমি এই সিমিলার ইকুয়েশনটা h/2 দিয়েও এস্টাবলিশ করি। সো d1 অফ h/2। তো দেখেন আমার ইকুয়েশনের দিকেও এখন তাকানো লাগবে না, আমি জানি যে h এর জায়গায় জাস্ট h/2 বসে যাবে। সো f প্রাইম অফ x, দেখেন x1 লেখা সেমই, ওইটা দিন শেষে ওই নোট পয়েন্ট গুলাকেই রেফার করতেছে। তো আপনি কিভাবে নোটেশনটা দিবেন আপ টু ইউ। So f3 of x1 divided by 3 factorial into h/2 whole square। So আমি এখানে এটাকে লিখতে পারি h square by 2 square plus f5 of x1 divided by 5 factorial into h/2 to the power 4 যদি আমি করি তাহলে আসবে হচ্ছে h to the power 4 divided by 2 to the power 4। আর এইখানে আপনি চাইলে লিখতে পারতেন এটাকে এইভাবে, big O of h/2 to the power 6, তার মানে h to the power 6 divided by 2 to the power 6। আমি একটু ব্রেকডাউন করে লিখি,
এখন কাজ হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশনের কনসেপ্ট ইউজ করা, যাতে আমার এই এইচ স্কোয়ার টার্মটা সরে যায়, এই টার্মটা সরে যায়। এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি কি করতেছি নেক্সট স্টেপে আমি যে কাজটা করছি, এখানে হচ্ছে dh/2 মাইনাস dh2। তো এইটা যদি আমি লিখি এখন, ওখানে যেহেতু একদম সিম্পলিফাইড ভার্সন লেখা, সো আমি যদি এটাকে আরেকটু ব্রেকডাউন করে লিখতাম, একটু মিনিমাইজ করতেছি স্ক্রিনটা যাতে দেখতে পারেন। সো শুরুতে আমি এই ইকুয়েশনটা লিখে ফেলি, f প্রাইম অফ x1 প্লাস f3 of x1 divided by 3 factorial into h square divided by 2 square plus f5 of x1 divided by 5 factorial into h to the power 4 divided by 2 to the power 4 plus big O of h to the power 6 by 2 to the power 6। এটা সাবট্রাক্ট হবে হচ্ছে আপনার dh থেকে, তো এখানে আসবে কি মাইনাস f প্রাইম অফ x1 minus f3 of x1 divided by 3 factorial into just h square, then subtract হবে হচ্ছে আপনার minus f5 of x1 divided by 5 factorial into h to the power 4 minus big O of h to the power 6। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করতে যাই, তাহলে কাটাকাটি করার অনেকগুলো জায়গা আছে। দেখেন এই জায়গাটায় f প্রাইম অফ x1 f প্রাইম অফ x1 কাটা চলে যায়। এখন এই f3 of x1 divided by 3 factorial into h square by 2 square minus f3 of x1 divided by 3 factorial into h square, এই টার্মটাকে যদি পুরাপুরি আমি একদম ধরেন বাদ দিয়ে দিতে চাই, তাহলে আমি যেই কাজটা করতে পারি, এই যে জায়গাটায় আমি যদি 2 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাইলেই কিন্তু দেখেন কমপ্লিটলি রিমুভ হয়ে যেত। কারণ কি এই 2 স্কয়ার কাটা চলে যেত, এরপর কি আমি পুরা টার্মটা এটার সাথে বাদ দিয়ে দিতে পারতাম। এই কারণেই দিন শেষে আমি শুরুতেই করলাম কি এখানে 2 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছি। সো এইখানে যে আপনারা দেখতেছিলেন যে এখানে 2 স্কয়ার dh/2 মাইনাস dh লেখা, এটা লেখা হচ্ছে এই কারণটাতেই, যাতে এই যে ডেনোমিনেটরের যে 2 স্কয়ারটা আছে এটা যাতে বাদ চলে যায়, এটা যাতে আবার রিমেইনিং টার্ম হিসাবে না থাকে। সো আমি এই সেম কাজটা কিন্তু, যেহেতু আমি ইকুয়েশনের সাথে 2 স্কয়ার মাল্টিপ্লাই করছি, তার মানে আমার সব জায়গায় 2 স্কয়ার আসবে। তো এই জায়গাটায় যদি আমি লিখি প্লাস 2 স্কয়ার, সো এখানে দেখেন পুরোপুরি রিমুভ হবে না, বাট এখানে 2 স্কয়ারটা আমার থাকবে। দেন হচ্ছে আমি যদি আরেকটু এই দিকে আসি, তো এই জায়গাটাতেও আমার বিগোর সাথেও এখানে 2 স্কয়ার মাল্টিপ্লাই হবে। তো এখানেও 2 স্কয়ার মাল্টিপ্লাই হবে, সো এটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। সো দেখেন এইচ স্কয়ার টার্ম কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। এই কাজটা করে আমার যে টার্গেটটা ছিল টু রিমুভ দ্য এইচ স্কয়ার টার্ম টু রিডিউস দ্য এরর, ওইটা কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমি রিমেইনিং টার্মটা নিয়ে কথা বলি, তাহলে আসতেছে হচ্ছে দেখেন 2 স্কয়ার dh/2 মাইনাস dh, 2 স্কয়ার মাইনাস, এখানে একটা জিনিস আমি মিস আউট করে গেছি, সেটা হচ্ছে আমি তো এই দুইটা বাদ দিয়ে দিচ্ছিলাম, বাট এখন তো এটা এইভাবে বাদ যাবে না। এটা তো আপনার দেখেন, যেহেতু আমি 2 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতেছি এই পার্টটাকে, তার মানে আমার কিন্তু এখানে 2 স্কয়ার আসবে। তো 2 স্কয়ার f প্রাইম অফ x1, তার মানে এটাকে যদি আমি নেক্সট লাইনে লিখি, এখান থেকে আমি 2 স্কয়ার f প্রাইম অফ x1 মাইনাস f প্রাইম অফ x1, দেন h স্কয়ার টার্মটা সরে গেল, দেন হচ্ছে আমার বাকি যে টার্মটা থাকে সেটা যদি আমি লিখি প্লাস f5 of x1
divided by 5 factorial into h to the power 4 divided by 2 square minus, আমি কম্বাইন করে করে লিখতেছি, দেখেন যেগুলোর পাওয়ারটা সেম ওগুলো আমি কম্বাইন করে করে লিখে যাচ্ছি, f5 of x1 divided by 5 factorial into h to the power 4. Then আমি বিগো টার্মটাকেও যদি ইনক্লুড করতে চাই, then I can do that. বিগো of h to the power 6 divided by 2 to the power 4 minus বিগো of h to the power 6. তো দেখেন এখন কিন্তু আরো সিম্পলিফাই করা যায়। তো সিম্পলিফাইড ভার্সনটা যেহেতু লেখা আছে ওখান থেকেই দেখাই। দেখেন 2 স্কয়ার মাইনাস 1 কমন নিতে f প্রাইম অফ x1 এর জন্য, 1/2 স্কয়ার মাইনাস 1 কমন নিতে h টু দি পাওয়ার 4 টার্মের জন্য, আর বিগোর জন্য কমন নিতে পারতাম বাট ওইটা কমন নেয়নি। যেমন এখানে যদি আমি বিগোর জন্য কমন নিতাম তাহলে আসতো হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বিগো অফ h টু দি পাওয়ার 6। বাট যেহেতু এগুলা ট্রাঙ্কেটেড টার্ম, তো এখানে আমি কমপ্লিকেশন চাইলেই অ্যাভয়েড করতে পারি, এই কারণে এখানে লেখা নেই, বাট আপনি এক্সামে লিখতে পারেন, এটা কোনো ইস্যু না। এরপর যে কাজটা করছে, দুই জায়গায় 2 স্কয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করে দিছে। এটা কেন করছে? যাতে f প্রাইম অফ x1 যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকে। সো 2 স্কয়ার dh বাই 2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1, আর এই পার্টটাতেও 2 স্কয়ার মাইনাস 1 দিয়ে ডিভাইড করে দিছে। সো ফাইনালি এটা যদি আমি নিয়ে আসি, তো এই পার্টটাতে দেখেন এই জায়গাটাতে 2 স্কয়ার মাইনাস 1 দিয়ে ডিভাইড করছে, এই জায়গাটাতেও 2 স্কয়ার মাইনাস 1 দিয়ে ডিভাইড করছে। তো আলটিমেটলি যেটা আসতেছে 2 স্কয়ার dh বাই 2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস, এই 2 স্কয়ার মাইনাস 1 2 স্কয়ার মাইনাস 1 কাটা চলে যায়, সো থাকে হচ্ছে f প্রাইম অফ x1। এখানে তো কাটাকাটি যাওয়ার কিছু নাই, সো 1/2 স্কয়ার মাইনাস 1 থেকে যায় ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল প্লাস f5 of x1 ইনটু h টু দি পাওয়ার 4। আর এখানে আপনি চাইলে লিখতে পারতেন 2 স্কয়ার মাইনাস 1, বাট যেহেতু বিগো টার্ম তো এই কারণে আমি অ্যাজ ইট ইজও এটাকে রাখতে পারবো। তো আমার ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি 2 স্কয়ার dh বাই 2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1, আর এটাকে এক্সপ্যান্ড করলে আসতেছে এই পার্টটা। আপনাদের ডেরিভেশন কিন্তু এখানেই স্টপ হয়ে যাবে, কারণ আমি যদি এখানে নোটিস করি আমার এই ইকুয়েশনটাতে দেয়ার ইজ নো এইচ স্কোয়ার টার্ম। তার মানে এখন যদি আমাকে কেউ এররটা ডিফাইন করতে বলে, তাহলে দ্য ট্রাঙ্কেশন এরর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু h টু দি পাওয়ার 4। তার মানে আমার যে কাজটা ছিল সেটা সাকসেসফুল। আর এই পার্টটা কিন্তু দিস ইজ আ পোর্শন অফ CO2 ডেরিভেশন। কেউ যদি আপনাকে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ডেরিভেশন দেখাইতে বলে, তাহলে আপনার ডেরিভেশনের অ্যান্সারটা হচ্ছে এই পার্টটাতে এসে কনক্লুডেড হচ্ছে, বা আমার স্ক্রিনশট নেওয়া পার্টটাতে এসে কনক্লুডেড হচ্ছে। তো স্টেপ হচ্ছে এখানে যা যা দেওয়া আছে সবগুলো স্টেপই দেখাইতে হবে। এট এনি পয়েন্ট আপনি সিম্পলিফিকেশনের স্টেপগুলো অ্যাভয়েড করতে পারেন, বাট এর বাদে কোনো কিছু অ্যাভয়েড করতে পারবেন না, বাকি জিনিস সবই দেখাইতে হবে। তো এখানে যে স্টেপগুলো দেখানো হচ্ছে এগুলো জাস্ট দেখাইলেই এনাফ। তো এরপর হচ্ছে আপনার এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে আমরা কম্বিনেশনটা কেমন ভাবে নিছি, যে h টু দি পাওয়ার 4 টার্মটা চলে যায়, মানে h স্কয়ার টার্মটা চলে যায়। তো এরপর হচ্ছে আমার ট্রাঙ্কেশন এররটা রিডিউস হয়ে যায়। এই পার্টটা আপনার না বুঝলেও চলবে, এই যে এখানে যে সি বিগো দিয়ে যে রেফারেন্সটা আছে, আপনাদের ফাইনালি লাগবে হচ্ছে এই পার্টটা। তো এটাও যদি আমি নিয়ে আসি, তো এটা দেখে আমি এখানে পেস্ট করতে পারি নাকি, অ্যালাউ তো করতেছে না, আচ্ছা এখান থেকেই দেখাই। তো এই যে আমার dh অফ 1, এটা নোটেশনটা হচ্ছে dh অফ 1 বা d1 অফ h, এটাকে আমরা বলি হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলা। তো রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলা যদি আপনাকে কেউ আস্ক করে, এই স্নিপেটে যতটুকু দেখানো আছে এইটাই হচ্ছে আপনার রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলাটা। আমি ext পর্যন্ত জাস্ট রাখলাম, পুরাটা না লিখি। তো এখানে দেখেন 2 টু দি পাওয়ার n dh বাই 2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে আমার রিচার্ডসন এক্সট্রাপোলেশনে n এর জায়গায় হচ্ছে বেসিক্যালি আসতেছে 2 স্কয়ার dh বাই 2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1। আমি এটা এখানে একটু সুন্দর করে লিখি, ওখানে বোঝা যাচ্ছে না মোস্ট প্রবাবলি।
তো d1 of h হচ্ছে আমার রিফ্লেকশন এক্সট্রাপোলেশনের ফর্মুলাটা, which is equivalent to 2 square dh by 2 minus dh divided by 2 square minus 1. এটা যদি আপনি স্টেপ সাইজটাকে h/2 ধরে করেন, তো জেনারেলি আমরা যখন ম্যাথ দেই, যেমন আমরা কালকের ক্লাসে আর থার্সডে সেকশনে যারা থার্সডে ক্লাসে যখন ওই ম্যাথটা দেখাবো, তখন দেখবেন আমরা নর্মালি রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতেছি। বাট অনেক সময় ডেরিভেশনের ক্ষেত্রে দেয়ার কুড বি ভ্যারিয়েবল স্টেপ সাইজেস, যেমন আপনাকে বললো যে রিচার্ডসন এক্সট্রাপোলেশন আপনারা শিখছেন h/2 দিয়ে, এখন আপনি h/3 দিয়ে রিপ্লেস করলে কি হতো সেটা আপনি ডিরাইভ করে দেখান। তার মানে স্টেপ গুলা সব সেম, স্টেপ যা যা দেখছেন সব সেম, যেখানে যেখানে h/2 বসাইছেন ওই জায়গায় h/3 বসাবেন। আর এখানে একটা ট্রিক আপনাদের শিখাই দিই, সেটা হচ্ছে আমি এখানে ডেরিভেশন ছাড়াও ফাইনাল ফর্মুলাটা লিখতে পারবো। তো ফাইনাল ফর্মুলাটা আসতো হচ্ছে 3 স্কোয়ার dh by 3 minus dh divided by 3 square minus 1. ট্রিকটা হচ্ছে, এই ট্রিকটা যদি বুঝেন তাহলে আপনার ফাইনাল ফর্মুলাটা ঠিক আছে না কিনা এটা আপনারা ইজিলি রেফার করতে পারবেন। যেমন এই জায়গায় আমার ডেনোমিনেটরে আছে 3, সো জেনারেল ফর্মুলায় 2 স্কোয়ার dh by 2 মাইনাস dh ছিল, এখানেও দেখেন প্যাটার্ন আছে, ডেনোমিনেটরে ছিল 2, এই কারণে এইদিকে আসছে 2 স্কোয়ার, আর এই জায়গায় আসছে 2 স্কোয়ার মাইনাস 1। এইখানে দেখেন h/3 ক্ষেত্রে কি হচ্ছে, ডেনোমিনেটরে আছে 3, এই কারণে এইদিকে আসছে 3 স্কোয়ার, এইখানে আসছে 3 স্কোয়ার মাইনাস 1। সিমিলারলি একটা কমপ্লিকেটেড এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, ধরেন 3h/4, এটাও খুবই ইজি। এটাও যদি আমি d1 of h এর ফর্মুলাটা লিখতাম, ইভেন উইদাউট গোয়িং থ্রু দ্য হোল প্রসিডিওর, আমার ফাইনাল ফর্মটা আসতো হচ্ছে 4/3 হোল স্কোয়ার d 4h/3 minus dh divided by 4/3 whole square minus 1. সো যা থাকতেছে ডেনোমিনেটরে ওইটাই জাস্ট টার্ম হিসাবে চলে আসতেছে। তো এটা একটা ট্রিক দ্যাট ইউ ক্যান ইউজ ফর ইউর এক্সাম, যে আপনার ডেরিভেশনটা তো করাই লাগবে, এখন ডেরিভেশনের পর তো আপনি একটা ভুলভাল ফর্মুলাও রিচ করতে পারেন যদি মাঝখানে কোনো স্টেপে ভুল করেন। তো আপনি কিভাবে শিওর হবেন ঠিক আছে না কিনা, আগে থেকে ফর্মুলাটা ডিফাইন করে নেন, এরপর আপনি মাঝখানে স্টেপে যদি ভুলও হয় তাও আপনি ব্যাক করে ওটা ঠিক করতে পারবেন। তো রিচার্ডসনের ডেরিভেশন এতটুকুই, আমি আজকে আর কন্টিনিউ করবো না, অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের যেহেতু হাতে আর একটা ক্লাস আছে, তো আমরা ওই ক্লাসটাতে হচ্ছে এইটা রিলেটেড কি ধরনের ম্যাথ আসতে পারে, প্লাস আপনাদের যদি আজকের ক্লাস থেকে কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু যদি মনে হয় যে রিপিট করা লাগবে, সেটার স্কোপটাও আমার কাছে থাকবে। তো এখন কি কোনো কোয়েশ্চেন আছে এই যে পুরো জিনিসটাতে যা যা দেখাইলাম, যদি কোয়েশ্চেন থাকে এখনো করতে পারেন। কোনো কোয়েশ্চেন নাই আপনাদের যারা আছেন? না থাকলেও বলতে পারেন যে না মিস কোয়েশ্চেন নাই, কোনো কোয়েশ্চেন। নো ম্যাম। মিস অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আচ্ছা তাহলে আমরা যেহেতু আমাদের ডিসকাশনটা ডান, তো আমি আপনাদের এই রেকর্ডিংটা প্রোভাইড করে দিব, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, কোয়েশ্চেন থাকলে আপনারা থাকতে পারেন, না হলে বাকিরা লিভ নিতে পারেন।